করছেন। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের নির্বাচন দেখে গেছেন, ওখানকার নির্বাচন দেখলেন। দুই দেশেরই নির্বাচনের আগে যে তৈরি হয়েছিল প্রায় একই রকম, যে আপনার জেএনজি যাদেরকে আমরা বলি, সেই তরুণদের আন্দোলনের মুখে সরকারের পতন ঘটেছিল। নেপালেও ঘটেছিল, বাংলাদেশেও ঘটেছিল। বাংলাদেশকে হয়তো অনেকটা অনুসরণ করে নেপালে পরিবর্তনটা ঘটলো, কিন্তু তারপর নির্বাচন এবং সেখানে জেএনজিদের অংশগ্রহণ এবং সব মিলিয়ে পরিবর্তন আমরা দেখলাম। দুটোর মধ্যে আপনি মিল অমিল কেমন দেখেন? মাসুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে গতকালকে এসেছি নেপাল থেকে। নেপালে যাওয়াটা একটা ব্যক্তিগত ট্রিপও ছিল, পাশাপাশি এরকম একটা সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি, যেখানে আর কি আপনি যে কারণে বললেন, মানে অন্য সময় হলে ইলেকশনটা এত ইম্পর্টেন্ট হতো না। আমাদের মেথোডোলজিক্যালি অ্যানথ্রোপোলজির একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে যে আপনি সেখানে সশরীরে যে একটা অবজারভেশন করবেন, পার্টিসিপেট করবেন। তো সেটার সুযোগ এবং আমার নিজস্ব একটা ভ্রমণের ট্রিপেরও একটা অংশ ছিল ব্যক্তিগত। তো সেই জন্য আমি গেলাম। এবং এর একটা মূল কারণই কিন্তু এটা ছিল যে আপনি জানেন যে আমাদের যে এই যে জেনজি মুভমেন্ট, যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা আপনার নেপালেও খুব এভাবে হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে তাদের যে প্রধান ছিল সুশীলা কাকরি, উনি এটা এটা আয়োজন করেন ইলেকশনটা। তো আমি যখন এয়ারপোর্টে নামা থেকে শুরু করে, আমি এটা খুব মজার ব্যাপার, মানে ডয়েচভেলের ইন্টারভিউটা দেয়া পর্যন্ত আমি আহ, শুধু পাবলিক পারসেপশনটা নিয়েছি। এবং এরপরে আমি আমার বেশ কিছু পড়াশোনার জায়গাটাকে এক্সপ্লোর করলাম। ভোটিং কাউন্টটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, বিশ্বাস করবেন। আমি মনে হয় আহ, কম করে হলেও 100-150 মানুষের সাথে কথা বলেছি, মানে এই ইলেকশনের আগের মুহূর্ত পর্যন্ত, দিনের পর্যন্ত। এবং ঘটনাচক্রে আমি এর মধ্যে প্রায় মানে আপনার কি হবে, 91% পিপল পেয়েছি যারা আসলে ঘন্টি মার্কা, মানে আরএসপি, সেই মার্কাটাতে ভোট দিবে। হ্যাঁ। এবং এর পরের প্রশ্নটাই এবং ছিল, বা ভোট দিবে এবং তারা কনফিডেন্ট যে এটা জিতবে। এখন এই নেপালের, এবং আমি আপনাকে ফোনেও বলছিলাম, নেপালের ইলেকশনটা হওয়ার কতগুলো দিক আছে। এখন এইটার তিনটা দিক। একটা দিক হচ্ছে আপনাকে বৈশ্বিক প্যারামিটার দিয়ে ভাবতে হবে, একটা হচ্ছে তাদের লোকাল প্যারামিটার দিয়ে ভাবতে হবে, আরেকটা হচ্ছে যে জিওপলিটিক্যাল আসপেক্ট থেকে ভাবতে হবে, মানে নেপালের কেসটা। এখন আপনি যদি বৈশ্বিক প্যারামিটার ভাবেন, সেটা কিন্তু খুবই ডিফারেন্ট দিকে আমাদের লিড করে। আপনি দেখবেন যে এট দ্য খুব কাছাকাছি সময় 2024-25 সালে আপনার বেশ কিছু জেনজি মুভমেন্ট হয়েছে বিভিন্ন জায়গায়। হংকং এ হয়েছে, ওদিকে দেখবেন তিউনিসিয়াতে হয়েছে, তাইওয়ানে হয়েছে। হ্যাঁ। ওই দিকের মুভমেন্ট গুলো কিন্তু মাসুদ ভাই সাকসেসফুল হয়নি। বাট এই 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 সাবকন্টিনেন্ট এটা সাকসেসফুল হওয়ার মূল কারণ, ওয়ান অফ দ্য মেজর রিজন, নেপালের মুভমেন্টটা ছিল এন্টি কারাপশন। আপনি দেখেন কতগুলো ট্যাগ আছে। আমাদের এখানে দেখেন বৈষম্য বিরোধী, ঠিক আছে, এন্টি কারাপশন, বৈষম্য বিরোধী। শ্রীলঙ্কাতে, কলম্বোতেও কিন্তু সিমিলার কেস হয়েছে, কাইন্ড অফ নেপালের মতোই। শ্রীলঙ্কার যে কেসটা আছে সেখানে ছিল হচ্ছে আপনার, ওদের ইকোনমি আপনি জানেন যে খুব বাজে অবস্থায় চলেছিল, সেটা একরকম ছিল। প্রশ্ন হলো আপনার এই কনটেক্সটে আপনি যদি এদিকে আসেন যে ওখানে ওরা যে দলটা গঠন করেছে, মাসুদ ভাই, তারা কিন্তু প্রথমে আমি ভেবেছিলাম, আমার একটা হাইপোথিসিস ছিল, স্ট্রং হাইপোথিসিস, যে খুব তাড়াতাড়ি ইলেকশনটা হবার কারণেই হয়তোবা ওখানের জেনজি যারা আছে, ওদের যে আরএসপি যে সংগঠনটা খুলেছে, সেটা সেটা যে জিতে যাচ্ছে, সেটা একটা রিজন হতে পারে। এবং এটা খুব বড় বড় একটা সংগঠন। কিন্তু পরবর্তীতে ইলেকশন হয়ে যাওয়ার পরে, আপনি জানেন যে ইলেকশন হওয়ার আগে মানুষের এক ধরনের বক্তব্য থাকে, আবার ইলেকশন হওয়ার পরে কিন্তু মানুষের আরো অনেক বক্তব্য আসা শুরু করে। তো যখন পরের গল্পগুলো আমি জানতে চাইলাম, তখন খুব ইন্টারেস্টিং তথ্য আসলো। তারা একদম নতুন একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করেছে, তারা কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড হয়নি। ওয়ারেস নেপালে গত বেশ কিছু দশক ধরে, আপনার ওদের রাজা মারা যাওয়ার পর থেকে, যে কারণে আমি আপনাকে বলছিলাম, আপনাকে আমি স্মরণ করেছিলাম যে ওরা একক সংখ্যাগরিষ্ঠ কোনো দল খুলতে পারে না, সরকার গঠন করতে পারে না। সরকারের সবসময় তাদের অপর পক্ষের সাথে নেগোসিয়েশনে যেতে হয়, যে কারণে তিনটা পার্টি ওখানে খুব ডমিনেন্টলি রোল ওভার করেছে। হ্যাঁ। মাওপন্থীদের পার্টি, কংগ্রেসবাদীদের পার্টি এবং ইপিএল এর পার্টি। আরএসপি হচ্ছে নতুন ভাবে একদম সামনে চলে আসছে।
এবং এই যে সারাক্ষণ ওদেরকে আরেকটা পার্টির সাথে নেগোশিয়েট করতে হয়, নেগোশিয়েট করার জন্য হয় কি, কোনো গভর্নমেন্টই মাসুদ ভাই 5 বছর পুরো টার্মই থাকতে পারে না। এটা নেপালের গত 4 বছরের একটা বৈশিষ্ট্য। 5 বছর যেহেতু থাকতে পারে না, গভর্নমেন্ট কিন্তু পলিসি নিতে পারে না। অর্থাৎ আপনার যে একটা লং টার্ম পলিসি নিবে, সেই পলিসিটা নেওয়ার নেপালের সুযোগ হয় না। তো ওরা যখন এবার আরএসপি যখন হলো, তারা কিন্তু বিভিন্ন দলের যারা আপনার ভালো, নিট অ্যান্ড ক্লিন, যাদের এন্টি কারাপশন, এবং ওদের মুভমেন্টের নাম ছিল এনাফ ইজ এনাফ। এনাফ ইজ এনাফ মুভমেন্টে যারা অংশগ্রহণ করেছিল, ওরা যারা মানে যাদের কোনো নেই, তারা একটা নতুন পার্টি ফর্ম করে। তারা কিন্তু কোনো দলের সাথে জোটবদ্ধ হয়ে ইলেকশন করে না। এটা ছিল তাদের সবচেয়ে বড় ব্যাপার। সেকেন্ড, যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, যেটা বাংলাদেশ থেকে একদম ভীষণ ভিন্ন, এবং আপনিও বলেছেন, আমিও বিভিন্ন জায়গায় বলেছিলাম, যে ওরা কিন্তু ওদের যে অলি, মানে যিনি ছিলেন আর কি 4বারের যে প্রেসিডেন্ট, মানে যাকে তারা করেছেন, না তো সে দেশ ত্যাগ করে অন্য দেশে গেছে, না তো তাকে পুলিশ হাজতে দেওয়া হয়েছে, না তো সেই দলকে নিষিদ্ধ করা হয়েছে, এবং সেই দলের পরিপূর্ণ এখতিয়ার ছিল, মানে যা বলতে চান আপনি বলেন জনগণের কাছে। এবং মজার ব্যাপার, আমি ঝাপা পাঁচেও গিয়েছি, ঝাপা পাঁচের ইলেকশনটা, এবং দেখেন এই যে মানে ঢাকা 5 হলো যে আসনে সাবেক প্রধানমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন, হুম হুম তাই হুম তো? বাদেন আচ্ছা, সাহা সাহেব, একদম মানে এখনকার যেই ছিলেন, হ্যাঁ, মিস্টার সাহা এবং মিস্টার অলি, দুজন ঝাপা পাঁচ কিন্তু বেসিক্যালি মিস্টার অলির জায়গা। আপনি এভাবে বুঝেন যে টঙ্গিপাড়ায় যে কেউ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হ্যাঁ, এটা কিন্তু আচ্ছা, ইসের জায়গা না, এটা কিন্তু আপনার ওই যে ওদের বালেন শাহর যে জায়গা, এরকম জায়গা না। রাদার বালেন শাহ ছিল মেয়র, এবং তিনি কিন্তু 5 বছরের টেনিউরটা কমপ্লিট করে না। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি দেখলাম, এটা নেপালিদের অনেক মাথার মধ্যে দেওয়ার বিষয়, যে ওনার অ্যাচিভমেন্ট কি। অ্যাচিভমেন্ট হচ্ছে উনি কাঠমান্ডু, মানে দুঃখ লেগেছে আমার, কাঠমান্ডু উনি যখন মেয়র, উনি সেটাকে ক্লিন সিটি হিসেবে করেছেন। পুরো কাঠমান্ডু ভীষণ ক্লিন, এটা কিন্তু নেপালের চিরায়ত রূপ না, খুবই ক্লিন সিটি। এবং মজার ব্যাপার, এই ক্লিন সিটি, এবং উনি কিন্তু টেনিউর কমপ্লিট করেন, উনি 3 বছর ছিলেন। এবং ওনাকে এখান থেকে সরানোর পর উনি এক্স্যাক্টলি যে এতটাই সে যে একদম ঝাপার যে ক্যান্ডিডেট, অলির উল্টা সাইডে যখন করলো, এবং পুরা ইলেকশনের মুভমেন্টের দিন মিস্টার অলি, যিনি প্রাক্তন ওদের ছিলেন, যাকে তারা নামিয়েছে, বাংলাদেশে যেমন আপনি তাদেরকে নিষিদ্ধ করেছেন, ওখানে ওই ব্যক্তি ইচ অ্যান্ড এভরি ডোরে যে যে ভোট চেয়েছে, প্রত্যেকটা দরজায় সে নক করেছে, তার যা বলার সে বলেছে। আর আহ, আমাদের যে যে মানে নতুন যে হতে যাচ্ছেন সম্ভবত মিস্টার শাহ, তিনি কি করেছেন, তিনি যেহেতু র্যাপার মানুষ, তিনি রোড শো করেছেন, তিনি কারো বাসায় যাননি, কারো বাসায় যায়নি। এবং মজার ব্যাপার, আমি জিজ্ঞেস করলাম যে তার কি প্ল্যান, কোনো প্ল্যান নাই। এটা কিন্তু আমাকে অ্যালার্মিং করেছে। প্ল্যান কি, নতুন সিস্টেম করতে হবে, এবং এন্টি এন্টি একটা ব্যাপার তৈরি হয়েছে, যে এন্টি আপনার করাপশন এবং নেপো কিডসটাও ওখানে খুব গুরুত্বপূর্ণ হয়েছে। কারণ আপনি জানেন নেপালে মাত্র একটি বিশ্ববিদ্যালয়, এবং ওদের একটা এরিয়া আছে, ওখানেও আমি গিয়েছি, ওটাকে বলে সুকুনবাজি। আমি আবার ওদের কিছু লোকাল টার্মও শিখেছি আর কি কয়দিনে। হ্যাঁ, সুকুনবাজদের যারা বলছেন, এটা কেমন মনে করেন, রিভার সাইডে আপনার এমন একটা পলিসি তারা নিয়েছে, যে রিভার সাইডে যাদের কোনো বাড়িঘর নাই, তাদেরকে এমনি বাড়িঘর গভর্নমেন্ট করে দিবে, এবং সেজন্য বিগ ইনভেস্টমেন্ট এসছে। তো এই সুকুনবাজদের আগের এরা কি করেছে, ধরেন আপনার বাড়িঘর নাই, কিন্তু আপনার তো সামর্থ্য ভালো জায়গায় থাকার, তো ওরা কি করেছে, যে সবাই অস্থায়ীভাবে ওই রিভার সাইডে বসবাস করা শুরু করেছে, যাতে বাড়িঘর হলে তারা বাড়িঘরটা পায়। এবং ওখানে যেটা হয়েছে, একদম ধনীর সন্তানরা অনেক ধনী হচ্ছে, অনেক সুবিধা পাচ্ছে, তারা বাইরে চলে যাচ্ছে, গরিবের সন্তানরা সেভাবে সুযোগ পাচ্ছে না। আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখেছি, এটা আমাকে এত আমেজ করেছে, আফটার দ্য মানে মুভমেন্টের সময় তারা কিন্তু অনেক মানুষকে পুড়িয়ে, মানে অনেক কিছু, লাইব্রেরিটা পুড়িয়েছে, প্রাসাদ ভেঙেছে, কিন্তু মুভমেন্ট যে দিন শেষ হয়েছে, এই যে সুসিলি কাকেরির কথা বলছি, আর আমাদের 18 মাসের কথা বলছি, এরপরে না তো কোনো হত্যাকাণ্ড হয়েছে, না তো কোনো ভাঙাভাঙি হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং, নেপালে কিন্তু অনেক বুদ্ধিস্ট আছে, আবার হিন্দু আছে, অন্য রিলিজনের যারা রিলিজিয়াসলি যদি করে, কিন্তু ইয়াং জেনারেশন এগুলোর সাথে তাদের কোনো সম্পৃক্ততাই রাখেনি।
আরএসপির কোনো সম্পৃক্ততাই ছিল না যে আপনি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি আরো খুব অবাক হয়েছি, ট্যাক্সি থেকে শুরু করে আমি যেখানে গিয়েছি মাসুদ ভাই, এটা যে আমাকে কি অবাক করেছে, কি আপনার রিসিপশনের, হোটেলের রিসিপশন বলেন, রাস্তার ছোট ছোট দোকান বলেন, প্রতিটা ছেলে পেলে যাদের বয়স মনে করেন 20 বা উপরে, ভাই এরা প্রত্যেকে পার্ট টাইম কোনো না কোনো কাজ করে, ট্যাক্সি চালায়, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, এভরিবডি, এবং তারা নেতা। তারা কিন্তু ওই রাজনীতি করতে নেমে যায় নাই। ডিফারেন্সের জায়গাটা কিন্তু এগুলো অনেক বেশি, মানে এই 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 এবং তাদের একটা স্পিরিট আছে যে তারা তাদের এটা ইনবিল করবে। এই বিষয়গুলো ওখানে খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করছে, এবং এবারই মনে হয় মানে ওরা একক সংখ্যাগরিষ্ঠ পেয়ে সরকার গঠন করতে চাচ্ছে। আর এর বাইরে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসও কাজ করেছে, সেটা হচ্ছে জিও পলিটিক্স। জিও পলিটিক্স কি, নেপালের চিকেন নেক দখল করার একটা আপ্রাণ চেষ্টা আছে চীনের ওই সাইড দিয়ে, এবং ইন্ডিয়ার, অর্থাৎ এখানে সরাসরি চীন এবং ইন্ডিয়ার ইনভলভমেন্টটা অনেক বেশি, যেখানে অন্যদের ইনভলভমেন্টটা ছিল না। কারণ আপনি জানেন যে ওলি সাহেব যে ছিলেন, যিনি, ওনার সময় কিন্তু নেপালে একটা মুভমেন্ট হয়, এবং সেখানে ক্র্যাকডাউন, মানে ইন্ডিয়া তখন তার রাস্তা ব্লক করে দেয়, এবং সকল জ্বালানি আপনার নেপালের দিয়ে করা হয়, মানে ওদের অন্তর্বর্তী যে গাছ থেকে শুরু করে সবকিছু করবে, কারণ তার সাথে চাইনিজ একটা কানেকশন বা লিয়াজও তৈরি করার চেষ্টা করা হয়। ইন্টারেস্টিং এটা জানলাম, আপনার ওই চিকেন নেকের বর্ডার দিয়ে চাইনিজই ছিল যে তারা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবে নেপালে। ইন্ডাস্ট্রিয়াল যে পার্ক করবে, সেই পার্কটা চাইনিজ ইনভেস্টমেন্ট হচ্ছে। ইন্ডিয়া কি করছে, চীন ইনভেস্ট করছে, খুব ভালো কথা, তার পাশে দিয়ে ইন্ডিয়া রাস্তা করে দিছে, যাতে করে ওই চিকেন নেকের রাস্তা সে দখল না করতে পারে। এটা কিন্তু নেপালে খুব গুরুত্বপূর্ণ, এবং নেপালের মানুষের ইন্ডিয়া যেতে কোনো পাসপোর্ট লাগে না, কোনো পাসপোর্টও লাগে না, ভিসা তো দূরের কথা। বিশাল ইনভেস্টমেন্ট জোন আছে, জোন হাব আছে। সো এই ইলেকশনের এই মুভমেন্টের পেছনে অন্য দেশে কি হয়েছে জানি না, কিন্তু এই যে মুভমেন্টটাও হয়েছে, সেই মুভমেন্টটা আমার কাছে মনে হয়েছে, জেনজি মুভমেন্টটা, এটার পেছনে আপনার ইন্ডিয়া এবং চায়না যে অন্তদ্বন্দ্ব, সেটারও কিন্তু একটা হাত আছে। এটা যে খুব একটা প্রম্পটলি ইসেতে হয়েছে, তা তো সত্য হচ্ছে না। না, যা হোক, তারপর আমরা মানছি এই দুই জায়গায় দুটো আন্দোলন হলো। আমি আপনার এই কথা থেকে মূলত যে পার্থক্যটা বুঝতে পারলাম আমাদের সঙ্গে তাদের, প্রধান পার্থক্য হলো যে আহ, সেখানে নেপালে ডক্টর ইউনূস ছিলেন না, আর আমরা একজন সুশীলা কার্কিকে পাইনি। এটা একটা পার্থক্য হতে পারে। আরেকটা খুবই পার্থক্য হলো ওখানে যারা আন্দোলনের মূল, যাদের হাতে আন্দোলন ছিল, যে জেনজি, তারা আন্দোলনের পরে নিজেরাই রাজনীতি করতে আসেননি। তারা আন্দোলন করেছেন, একটা সরকারের পতন ঘটিয়েছেন, তারপর যার যার জায়গায় চলে গেছেন, এবং তারা একটা রাজনৈতিক দলকে কেবল সাপোর্ট দিয়েছেন, এবং হুম। সেখানে একটা নতুন রাজনৈতিক একটা ধারা সেখানে মানুষের কাছে এসেছে, মানুষের একে সমর্থন করেছে। ঠিক আছে, আমরা এটা বুঝলাম। আমরা এই পার্থক্যগুলো আমাদের মতো করে, আমরা অন্যান্য অন্যান্য যারা আছেন আমাদের দেশে, তারাও সেগুলি নানাভাবে ইকুয়েশন করছেন। আপনি সেখানে সশরীরে ছিলেন, এটা আমাদের জন্য একটা বড় অভিজ্ঞতা। আমি এখন একটু অন্য প্রসঙ্গে একটু যেতে চাই, যে এই মাত্র গতকাল আমাদের এখানে বিশ্ব নারী দিবস পালিত হলো। আপনি নিজে ওইটা নিয়ে বেশ কাজ করেন অনেকদিন ধরে। আমাদের দেশে কয়েকদিন আগে একটি নির্বাচন হলো। নির্বাচনে দেশ পরিচালনার যে ঘটনাগুলো তো নির্বাচনের মাধ্যমে হয়, সেখানেও আমরা নারীদের অংশগ্রহণের একটা করুণ চিত্র দেখলাম। আগামী দিনগুলিতে আপনি আমাদের দেশে নারীদের, মানে এই নতুন গণতান্ত্রিক যে রাজনৈতিক আবহাওয়া, সেখানে আপনি নারীদেরকে কি অবস্থায় দেখতে পাচ্ছেন? নারীদের কি অবস্থা দেখতে পাচ্ছি এটা তো সময় বলবে, কিন্তু আসলে হ্যাঁ অনেক আহ, আমি আসলে ঠিক জানি না, এখন যখন আমি অনেক আজকেও আমি যখন একটা কিনোট স্পিকার ছিলাম একটা ইউনিভার্সিটির ওমেন ডে স্পেশালে, আসলে আমি ঠিক খুব কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে, কেন জানেন মাসুদ ভাই? ধরেন 1980-র দশকে যখন লঞ্চ ডুবি হতো, তখন লঞ্চ ডুবিতে মেয়ে মানুষ, নারী ও শিশু মারা যাওয়ার হার ছিল হয়তোবা 3%, 4% এরকম। কিন্তু এখন যদি আপনি মেয়ে এবং নারী শিশুর লঞ্চ ডুবির হার দেখেন, দেখেন 80% ওমেন ওখানে মারা যায়। তার কারণ কি? আগে মেয়েরা পুকুরে, খালে, বিলে, সেখানে সাঁতার কাটতো। সাঁতার একটা লাইফ
স্কিল, হুম, ঠিক আছে? তা আমি ঠিক আসলে মাঝে মাঝে বুঝি না যে আসলে হলোটা কি, মানে উন্নত হলাম না অনুন্নত হলাম, অথবা কম্বিনেশন হতে পারে, হতে পারে। আপনি দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনাদের সময়কালীন যে সকল শিক্ষার্থী, নারী শিক্ষার্থীরা ছিল, তাদেরকে দেখেন, এখনকার শিক্ষার্থীদেরকে দেখেন, কি হচ্ছে, কি বলছে, কি করছে। একটা পর্যায়ে যে আপনি কিন্তু দেখবেন এই চিন্তাটাতে আপনি পড়বেন। ইন্টারেস্টিংলি আজকে আমাকে আমাকে একটা প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রশ্নটা ছিল যে বাসের মধ্যে আপনার আলাদা করে 3টা সিট, এখন আবার আলাদা বাস। আই এম ভেরি সরি, আমার কাছে মনে হচ্ছে এই গভর্নমেন্টও নিয়েছে মেয়েদের জন্য আলাদা বাস। আমি খুব সরি, আমার কাছে মনে হচ্ছে যে এটি কোনোভাবেই আপনার নারীর নিরাপত্তা নিশ্চিত করে না। এই যে আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতিটা এত প্রগাঢ়। কারণ আপনি দেখেন, আপনার পৃথিবীর কোনো সভ্য দেশে কিন্তু আপনি যদি যান, আমি যেহেতু ইউরোপে গিয়েছি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বহু জায়গায় গিয়েছি, কোথাও কিন্তু আপনি গার্লস স্কুল, বয়েজ স্কুল এখন পাবেন না। একটা সময় গার্লস স্কুল হয়েছিল। কেন হয়েছিল? তার কারণ হচ্ছে সেই সময় মেয়েদেরকে বের করে নিয়ে আসার জন্য গার্লস স্কুলটা হয়েছিল। এখন আপনি কি করছেন? আপনি বাস দিচ্ছেন আলাদা করে, নারী বাস। আপনি শুনেছেন কখনো আলাদা করে পৃথিবীতে কোথাও ওমেন বাস হয়? না, হয় না। আপনি এটাকে নিশ্চিত করছেন, তার কারণ হচ্ছে আপনি আসলে নারীকে পাবলিক পরিসরে তার মতো করে, সে কি রাস্তা দিয়ে যখন যাবে তখন কি এরপরে আমরা রাস্তা করবো এটা হচ্ছে ওমেন্সদের হাঁটার রাস্তা, ওটা হচ্ছে বয়েজদের হাঁটার রাস্তা? না, আপনি এটা করতে পারেন না। বাসে 3টি সিট যখন করা হয়েছিল, এটা একটা মিস ইন্টারপ্রিটেশন আছে। মিস ইন্টারপ্রিটেশনটা কি? মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে আপনি পৃথিবীর সব জায়গাতেই যেহেতু নারীর প্রেগনেন্সি বলেন, নারীর মিনস্ট্রুয়াল হেলথ বলেন, বয়স্ক মানুষের অসুস্থতা বলেন, এই সবার জন্য একটি আলাদা করে সিট থাকে। সেটাকে আমাদের দেশে পলিসিতে বানানো হয়ে গেল যে নারীর জন্য প্রথম দিকের বাস দিয়েছে। তো এরকম না। তো আমার যেটা মনে হয় যে আগানোর প্রক্রিয়াটা তখনই সম্ভব যখন আমার এই পলিসিগুলো যখন নেওয়া হবে। আপনি যখন নারী বান্ধব কোনো পলিসি নেবেন, আপনাকে, ভাই এটা নারী ইস্যু না, ইকোনমিক্সে পলিসি নিলে আপনার ইকোনমিক্সের যোগ্য লোক বসাতে হবে। আজকে মিডিয়া এন্ড জার্নালিজম নিয়ে কোনো একটা কিছু করতে গেলে যারা এই বিষয়টা বোঝেন তাদেরকে বসাতে হবে। একইভাবে নারী বিষয়ক যখন কাজ করবেন, আপনার কোনো ওরিয়েন্টেশন নাই, কিন্তু আপনি ধামাধাম কতগুলো পপুলার অ্যাপ্রোচে কতগুলো পলিসি নিয়ে নিচ্ছেন। আই এম ভেরি সরি, দ্যাট ইজ নট দ্য ওয়ে, ইট উইল নট গোনা ওয়ার্ক। আমাদের দেশে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটে। আমাদের দেশে গত বছরের রোজার সময় আসিয়া, এই বছরের রোজার সময় ইরা। এখন খেয়াল করে দেখেন, আসিয়া বা ইরা দুটো মানুষ, বাচ্চাই হচ্ছে বাচ্চা, এবং দুটো ধর্ষণ বিভৎস, এবং দুটো ক্রিয়ার সাথে যুক্ত হচ্ছে পারিবারিক ইস্যুস। তার মানে কি? তার মানে এই ধর্ষণকে কি আপনি আসলে ল দিয়ে ঈদে ট্যাকল দিতে পারবেন? না, পারবেন না। দ্যাট ইজ নট কানেক্টেড উইথ দ্যাট। তার মানে আপনার সামাজিক মন, আপনার চিন্তা, আপনার এডুকেশন সিস্টেম, ধর্ষণ সম্পর্কে আপনার বোঝাপড়া। বাংলাদেশে এটা আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি রিসার্চার মানুষ দেখে আমি দায়িত্ব নিয়ে বললাম, ইন্ডিয়াতে এরকম ঘটনা ঘটে, আপনার চলন্ত বাসে বাসে অপরিচিত জায়গাতে হয়। বাংলাদেশে 90% কেসে রেপ ভিকটিম হয় হচ্ছে পরিচিত মহলের নারী। মানে তাকে যে করে, তার পরিচিত কেউ করে। তার মানে নিশ্চয়ই এখানে এমন কোনো ঘটনা ঘটছে, ব্যক্তিগত প্রতিশোধ, ধর্ষণ, হানাহানি, ধর্ষণ, ব্ল্যাকমেল, ধর্ষণ। বিনোদনের জগৎ নেই এই দেশে, আপনার সেক্স এডুকেশন নেই এই দেশে। এই যে বহুত কিছু যে এটার সাথে কানেক্টেড, এটা যে ল দিয়ে ঠিক হবে না, আমি বারবার বলেছি। এবং একটা কথা আমি সবসময় বলি, খুব পপুলার আরেকটা কথা বলি, এটাও জানি আপনার শোতে পছন্দ হবে না লোকের, কিন্তু আমি বলতে বাধ্য। যেহেতু গবেষণা করি, কাজ করি, পড়াশোনা করি, ব্রিটিশ আইনে ধর্ষণের, দেখবেন সবাই বলে যে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। আমি কখনো ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই না, একদমই না। কারণ যখন এই আইনটা করা হয়েছিল তখন দুটো অপরাধের শাস্তি, ডাকাতি এবং ধর্ষণ। কেন মৃত্যুদণ্ড না? যখনই আপনি ভিকটিমকে জানবেন, আপনি যখন মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন, তখন কি হবে জানেন? জিরা মেয়েটাকে গলা কেটে দিয়েছে না, তার মানে আপনি ধর্ষণ করার পরে, কারণ ধর্ষণ আপনি প্রমাণ করতে গেলে ভিকটিমকে বেঁচে থাকতে হবে, মানে ইকে বেঁচে থাকতে হবে, রেপ ভিকটিমকে বেঁচে থাকতে হবে। কারণ তার বয়ান ছাড়া আপনি কিন্তু কোনোভাবে, এমনকি যদি আপনার স্পামের ট্রেসও পাওয়া যায়, আপনাকে বলবে যে আপনার সাথে সম্মতিতে সম্পর্ক হয়েছে তাই স্পামের ট্রেস পাইছেন, আপনি কিভাবে এটা কি করবেন?
তার বয়ান ছাড়া আপনি কোনোদিন নিশ্চিত করতে পারবেন না যে সে তাকে তাকে মৃত্যুদণ্ড দিতে পারবেন না। এই জন্য যখনই আপনি মৃত্যুদণ্ড দিয়ে দিবেন তখন কি করবে, সেই রেপ ভিকটিমকে কোনোদিন ধর্ষক বাঁচিয়ে রাখবে না, সে তাকে মেরে ফেলবে। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আপনি কি হুজুগে গা ভাসাবেন কিনা আমি তো জানি এটা পপুলার না, বাট আমি এটা বলতে বাধ্য, কারণ আমি কি চাবো? আমি কি চাবো যে একটা মেয়ের সাথে রেপ হয়েছে তারপরে সেই মেয়েটাকে মেরে ফেলা হোক? না, আমি চাবো না। আমি চাবো যে সে মানটা বেঁচে থাকুক, একদম দম্ভ নিয়ে বেঁচে থাকুক, এবং তার সাথে হওয়া অন্যায় শাস্তি হোক। তো এই যে বিষয়গুলো আমরা হয় কি এগুলো অনেক পপুলার একটা চাপে পড়ি, এবং এই যে আমাদের একটা তৈরি হয়ে গেছে যে কিছু হলে আপনি একটা সবাই একসাথে হয়ে আপনি কোনো কিছুর মাঝখান দিয়ে ইয়ে না নিয়ে আপনি করে দিবেন, এবং এত মিসপারসেপশন। আপনি এটাও দেখবেন যে মানুষ বলে যে, খুব সরি আমি এই কথাটা বলছি, হয়তো বা অনেকের খারাপ লাগবে, অনেকে বলবে যে যেসব দেশে অনেক কঠিন আইন আছে সেসব দেশে মৃত্যুদণ্ড হয় না। কোন দেশ? ধরেন সৌদি আরবের কথা বলবে, সৌদি আরবে অনেক কঠিন আইন আছে, এই জন্য ওখানে রেপ হয় না। এক্স্যাক্টলি, আমি একমত আপনার সাথে, অনেক কঠিন আইন আছে, কিন্তু যেটা আপনি জানেন না সেটি হচ্ছে সৌদি আরবে একটি রেপের কেস ফাইল করার জন্য, আই রিপিট, একটি রেপের কেস ফাইল করার জন্য আপনার 3 জন সাক্ষী লাগবে, সেখানে 2 জন পুরুষ সশরীরে দাঁড়িয়ে রেপ হয়েছে দেখবে। এই সাক্ষী ছাড়া রেপের কেসই ফাইল হবে না। এখন আপনি বলেন, একটা রেপ হচ্ছে, 2 জন পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এবং এই সাক্ষী আপনি কোথা থেকে পাবেন? আর এটা একটা প্রমাণ দেই, এটা সবচেয়ে বড় প্রমাণ, এটা যে সত্য না তার সবচেয়ে বড় প্রমাণ দেই। আজকে রামরুতে যান, বাংলাদেশের প্রবাসী নারী শ্রমিকরা যে পাঠানো হয়, তারা রেপ শুধু না, প্রেগনেন্ট হয়ে ফেরত আসছে। তাহলে কি কারণে অ্যাজ এ স্টেটও কিন্তু তার এগেনস্টে ব্যবস্থা নিতে পারে না? কাজে এই যে একটা জনমনে একটা ধারণা দেওয়া যে খুব কঠিন শাস্তি হলে ওখানে, এগুলো ভাই খুবই পার্শিয়াল ট্রুথ, দ্যাটস নট ট্রু। তো এই যে বাস্তবতাটা, আমি এটাই বলতে চাই, এই গভর্নমেন্ট হোক আর সেই গভর্নমেন্ট হোক, নারীর ইস্যুটা কিন্তু এমন, এটা গভর্নমেন্ট কেন্দ্রিক না। নারীর ইস্যু কিন্তু আপনার ঘর, আমার ঘর, সবার ঘর, ইটস এ কালেকটিভ একটা বিষয়। কিন্তু সেই কালেকটিভ বিষয়টা নিয়ে আমাদের সেন্সিটিভিটি তৈরি হয় না, আমরা সারা বছর এসব নিয়ে আলাপ করি না। আমরা একটা নারী দিবস আলাপ করি, একটা রেপের ঘটনা ঘটলে আলাপ করি, এতে তো উন্নতি হবে না। কারণ আপনি আমাকে দেখছেন, আপনি প্রতিদ্বন্দ্বী দেখছেন, আপনি মনে করছেন নারী অনেক উন্নতি হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে বাংলাদেশের, আপনি সাউথ এশিয়াতে ফার্স্ট হয়েছেন কিসে? বাল্যবিবাহতে। আপনি ফার্স্ট হয়েছেন কিসে? নির্যাতনে। তা আপনার এই যে ফার্স্ট হওয়ার প্রক্রিয়াটা, এইটা তো আসলে কোনোভাবে ইয়ে হবে না। নট নাও। বুঝছেন, এই হচ্ছে গল্প। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্নিগ্ধা। আমরা আপনার ইন্টারভিউ করতে এসেছিলাম, আপনার কন্যাকেও পেয়ে গেলাম। আমার মনে হয় দর্শকরা এই দৃশ্যটা একটু ভালোভাবে নেবেন। বলো হ্যাপি উমেন্স ডে। হ্যাপি উমেন্স ডে তুই। ওকে, ঠিক আছে, অনেক ঠিক, ধন্যবাদ আপনাকে, ভালো অনেক থাকবেন। ধন্যবাদ। আমরা দেখেন, আপনি যে কথাটা বললেন যে আমরা আসলে বিভিন্ন দিবসগুলিতে সেই আলোচনাগুলি করি, এবারও আমরা সে দিবসই আলোচনাটা করলাম। আশা করি দর্শকরা এটা ভালোভাবে নেবেন, এবং দর্শকদের নিজস্ব একটা মতামত নিশ্চয়ই এখানে আছে, তারা সে ছাত্ররা বাধা দিচ্ছে, তখন এটা ফ্রেমিংটা এরকম হচ্ছে যে দেখো 7 মার্চে ভাষণ প্রচার করতে গিয়ে এখন ইমি কি বাংলাদেশে হত্যা মামলার আসামি ছিল? কিন্তু ইমির সাথে কারা সেটা দেখতে হবে আপনাকে। হ্যাঁ, কিন্তু ইমির ইমিকেও তো সাথে কারা? তারা মারধর করে ছাত্রলীগের টেনে হিচড়ে নেওয়া হয়েছে। পোস্টেড নেতা, ইমির ডাকে তারা এসেছে, এবং তারা ছাত্রলীগের পোস্টেড নেতা হুম। যারা ইমির সাথে ছিল। ফলে স্বাভাবিকভাবেই ইমির এই মানে যখন এরকম একটা পরিস্থিতি, যখন এখনো আওয়ামী লীগ বা ছাত্রলীগের সন্ত্রাসীরা নানাভাবে আপনার একটা স্পেস খোঁজার চেষ্টা করছে, তখন আপনি যদি সেই স্পেস বরাদ্দ করেন তাদেরকে, হ্যাঁ, তো তাহলে তো এটা সন্দেহ করাই যাবে। আর তাছাড়া ইমির নামে হত্যা মামলা নাই ঠিকই, কিন্তু ইমি কিন্তু একসময় ছাত্রলীগ করতেন, বাট সেটা অসুবিধা নাই, সে নাগরিক হিসেবে তার সকল অধিকারের পক্ষে আমরা। কিন্তু এই যে আজকে তিনি যে কাজটা করতে চেয়েছেন, এটা তো প্রকারান্তরে আসলে ফ্যাসিস্টদেরকে একটা স্পেস করে দেওয়ার কেন প্রক্রিয়ার মধ্যে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বাজাবে, তাতে ফ্যাসিস্টদের কেন মানে জায়গা করে দেওয়া আমি হচ্ছে? সেটাই বললাম, আপনি দেখেন তার সাথে কারা ছিল। তার সাথে ছিল সবাই, যে 2জনকে আমরা দেখতে পেয়েছি, পরে আরো 2-3 জন, তারা সবাই ছাত্রলীগের পদধারী ছিলেন, এবং আপনাদের এরা সাথেই তো এতদিন ছাত্রলীগের সার্জিস হাসনাত, তেনারা মানে সার্জিস অন্ততপক্ষে তারাই তো ছাত্রলীগের ছিলেন, তখন তো তারাও বঙ্গবন্ধুর গুণগান গাইতেন, তাই না? এই নিয়ে আপনার সাথে আগেও কথা হয়েছে। ছাত্রলীগের সার্জিসের কি পোস্ট ছিল, বাজারে কি নুরুল হক কোনো নূর। পদ ছিল? হুম। সেটা তো অনেক আগে, এরপরে তারা তো নিজেদেরকে প্রমাণ করেছেন। হাসনাতের কথা বলা হয়, হাসনাতের আসলে ছাত্রলীগের কখনো কোনো পদ ছিল না, হুম। এটা কেউ কখনো দেখাতে পারেনি। হুম।
সার্জিসেরও কোনো পদ ছিল না, তারা হলে ছিলেন, এটা সত্য। কিন্তু তাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন সার্জিসের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16 তারিখ অথবা 17 তারিখ, 16 তারিখ সম্ভবত, সবচেয়ে বড় ছাত্রদের যে মিছিলটা, সেটা হয়েছিল সার্জিস এবং হাসনাতের নেতৃত্বে। ফলে অবশ্যই তারা তো নিজেদেরকে প্রমাণ করেছে। ছাত্রলীগের সবাইকেই যে আমরা মানে বাংলাদেশে থাকতে দেবো না, আমরা তো কোনোদিন এই কথা বলি নাই। আপনি যদি কোটা আন্দোলনে ছাত্রলীগের অনেকেই ছিল, মানে নিম্ন পদস্থ কিংবা ছাত্রলীগের শেল্টারে থাকে এরকম অনেকেই ছিল, তারা তো এখন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে কিংবা বিভিন্ন রাজনৈতিক দলে ছাত্র সংগঠন যুক্ত হচ্ছে, এটা নিয়ে তো কোনো আপত্তি নাই। কিন্তু কিন্তু যারা 7ই মার্চের ভাষণ বাজালে আপনাদের আপত্তি কেন? তারা যদি 7ই মার্চের ভাষণ বাজায়, তাহলে তাদেরকে টেনে হিচড়ে মারতে মারতে নিয়ে থানায় কেন দিয়ে আসতে হবে? তারা 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 বাজাতে পারবে না, কারণ এই মুহূর্তে ছাত্রলীগ বা আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ ঘোষিত। ছাত্রলীগ তো নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন, আর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ। তো তার ফলে জন্য তারা কি যদি মানে তার জন্য কি মোসাদ্দেকরা গিয়ে মারতে মারতে দিয়ে আসতে পারে? ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের রাস্তায় যদি পাওয়া যায় তো? তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া যে কোনো নাগরিকের কর্তব্য। তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া মানে যারা তাই হলো নাকি? আপনার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের, অবশ্যই। আমি যদি একটা জুলাইয়ের একজন ক্রিমিনালকে আমার আশেপাশে পাই, আমি তো চেষ্টা করবো তাকে মারতে পুলিশের হাতে মারতে নিয়ে সোপর্দ গিয়ে করার। পুলিশের কাছে দিয়ে আসা, টেনে হিচড়ে। না, মারামারি হয়েছে কিনা আমি জানি না, সেখানে মারধর করাটা অবশ্যই অবশ্যই অনুচিত হবে। হয়েছে, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, মারধরের ওই অংশটুকু আমি হয়তো সমর্থন করবো না, কিন্তু এর বাইরে বাকি যে প্রক্রিয়া, অর্থাৎ তাদেরকে পুলিশ পর্যন্ত, কারণ তারা তো একটা আনরেস্ট তৈরি করতে চাচ্ছে, এবং তারা এই 7 মার্চ কিংবা মুক্তিযুদ্ধের আবেগটাকে পুঁজি করে তারা আসলে একটা আনরেস্ট তৈরি করতে চাচ্ছে। ফলে অবশ্যই মুক্তিযুদ্ধের এই এক্ষেত্রে আবেগটা নিয়ে সতর্কতা। আপনারা কি কিছু করলেন? মানে 7ই মার্চের তো একটা আবেগ আছে, একটা ঐতিহাসিকতা আছে, সেটা নিয়ে তো আপনারা কিছু কি করলেন? আমরা এই যে গত 2 মার্চ যখন আপনার পতাকা উত্তোলন দিবস গেল, আমরা কিন্তু সেটা উদযাপন করেছি। 7 মার্চ আমরা 7 মার্চেরও আমরা এটা ইতিহাসের যতটুকু এটার প্রাপ্য বা ইতিহাসের যেখানে এটা অবস্থান করে, অবশ্যই সেটাকে আমরা ইতিহাসের অংশ মনে করি। কিন্তু এই মুহূর্তে 7 মার্চকে উদযাপন করার তো একটা আলাদা রাজনৈতিক মানে আছে। এটার থেকে তো আমরা মানে আহ, কি বলবো যে অসচেতন না। মানে 7ই হ্যাঁ, মার্চকে ফলে উদযাপন করলে আলাদা রাজনৈতিক মানে হবে, সেটি একটা ইতিহাসের একটা মানে নিজস্ব কোনো জায়গা নাই, সেটি একটা রাজনৈতিক মানে হয়ে যাবে যদি উদযাপন করা হয়। অবশ্যই আছে, কিন্তু যখন এখনো আমাদের আমাদের ভাইদের রক্ত ঝরছে, যে যিনি বলেছেন যে আমরা আমাদের শত্রুর সাথে ইনসাফ করব, তাকেও মেরে ফেলা হয়েছে, ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজনই মারছে, তখন তো 7 মার্চ আমরা মানে প্রচার এত নিরীহ ভাবে প্রচার করলে হবে না। এটা তো একটা খুব মানে নাইভ স্টেপ হবে যে আমরা সবকিছু থেকে দূরে রেখে আলাদা করে একটা 7 মার্চ উদযাপন করবো। 7 মার্চ এগুলোর সাথে জড়িয়ে আছে, এবং বিশেষত যখন 7 মার্চকে সংবিধানের মধ্যে যুক্ত করার মধ্য দিয়ে শেখ হাসিনা এটাকে যখন তফসিলে যুক্ত করলেন তার মানে অবৈধ প্রক্রিয়ায়, সেটা করার মধ্য দিয়ে কিন্তু মানে আমাদের সংবিধানকে এক ধরনের আমি বলবো যে দলীয়করণ করেছেন তিনি। হুম। কারণ 7 মার্চটা বাংলাদেশে এটা আওয়ামী লীগই এটাকে ঘটা করে তাদের রাজনৈতিক পুঁজি হিসেবে পালন করে এসেছে, তো সেটাকে যখন আপনি একটা জাতিসংঘ সংবিধানের এটাকে মধ্যে যুক্ত করেন, রেকগনিশন দিয়েছে। অফকোর্স আমি তো না করছি না, আমি তো অস্বীকার করছি না, কিন্তু আপনি যেটাকে নিয়ে যে 17 বছর যে রাজনীতি করেছেন এবং এটা থেকে যে ফায়দাটা নিয়েছেন, আপনার সমস্ত অগণতান্ত্রিক শাসন, সমস্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং স্বৈরাচারী সিদ্ধান্ত আপনি এই সমস্ত ইতিহাসের এই সমস্ত উপাদানকে ঢাল বানিয়েছেন, এগুলোকে ঢাল বানিয়ে তারপর করেছেন। ফলে স্বাভাবিকভাবেই সেগুলো যতদিন পর্যন্ত নিউট্রালাইজ হচ্ছে না, ততদিন পর্যন্ত এই উদযাপন করাকে বা এই যে 7 মার্চে ভাষণ প্রচার করাকে খুব নিরীহ ব্যাপার হিসেবে দেখার সুযোগ নাই। একটা সময় এসে এটা যখন আমরা হুম। ওই এটা কি বলে যে রিকনসিলিয়েশন এন্ড রিডেম্পশন প্রসেসটা সম্পূর্ণ করতে পারবো, তখন নিঃসন্দেহে আমরা আমাদের সমস্ত জাতীয় দিবসকে সমান গুরুত্ব দিয়ে উদযাপন করবো। কিন্তু এখন একটা বিশেষ এই জন্য পরিস্থিতিতে এখন আমরা আছি। জাতীয় দিবস থেকে এটাকে তুলে দেওয়া হয়েছে, এটা অবশ্য ডক্টর ইউনূস সরকারের আমলে করা হয়েছে। এটা তো কোনো জাতীয় দিবস না। হুম, ছিল 7 তো, মার্চ কি কোনো জাতীয় দিবস? ছিল তো, সেটাকে তুলে না, দেওয়া এটা হয়েছে। এটা এটা একটা এটা এটা শেখ হাসিনা করেছিলেন, কিন্তু এর আগে এটা কখনো জাতীয় দিবস ছিল না। হুম। আমরা যখন ছোটবেলায় আমরা কি ছোটবেলায় মুক্তিযুদ্ধের বিভিন্ন দিবসকে শ্রদ্ধা জানাই নাই? জানিয়েছি। কিন্তু 7 মার্চকে আমরা ঐতিহাসিক দিবস হিসেবে স্মরণ করেছি সব সময়, কিন্তু এটাকে জাতীয় দিবস করা হয়েছে আওয়ামী লীগের আমলে, এবং আওয়ামী লীগের সিদ্ধান্তগুলো অবশ্যই ছিল আওয়ামী লীগের নিজস্ব রাজনৈতিক ক্যালকুলেশন অনুযায়ী। ফলে সেটার ব্যাপারে তো এখনকার এই ভিন্ন মানে যেহেতু পরিস্থিতিতে আওয়ামী লীগ এতদিন ডেফিনেটলি সেটিকে একটা ক্যালকুলেশনে, রাজনৈতিক ক্যালকুলেশন ব্যবহার করেছে, সেজন্য এখন আর সেটিকে আপাতত করা যাবে না। আপাতত করা যাবে না। আচ্ছা। আপনি রাইটলি আপাতত শব্দটা ব্যবহার করেছেন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপাতত করা যাবে না। যদি কেউ করে সেখানে যদি তাদেরকে আবার সেটাও পুলিশের হাতে তুলে দিতে হচ্ছে। অবশ্যই অবশ্যই, যদি সেখানে ক্রিমিনাল থাকে, জুলাই হত্যা মামলার আসামি থাকে, তাকে তো অবশ্যই পুলিশের হাতে তুলে দিতে হবে। অনেক আসলে আরো অনেক আসামিরাই ঘুরে বেড়াচ্ছে, আপনারা কি সবাইকে এরকম তুলে দেওয়ার দায়িত্ব, মানে তুলে দেওয়ার দায়িত্ব সবাই হাতে নিবে এখন আসামি দেখলে? না, সবাই সবাই হাতে নেবে না, ব্যাপারটা এরকম না। আমি যেটা বললাম
যে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের পদধারী যারা জুলাইয়ের হত্যা মামলার আসামি তাদেরকে তো ওই ছাত্ররা চেনে, হুম, ফলে তারা যখন তাকে শনাক্ত করতে পেরেছে, হ্যাঁ, তখন তো তাকে ধরিয়ে দেওয়াটা দেবেই, এটা খুব স্বাভাবিক। এবং আপনি করছেন আবার শাহবাগ খানার সামনে, হুম, হুম। হ্যাঁ, মানে 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 সে মানে আমি নিজেই তো এই শাহবাগ চিন্তা খানার সামনে। করছিলাম যে যদি এরকম সবাই এখন অনেকেই মামলার আসামি ঘুরে বেড়াচ্ছেন, যাদের এভাবে যদি সবাই ধরে ধরে মেরে মেরে পুলিশের হাতে দিতে থাকেন, তাহলে আসলে পরিস্থিতিটা কেমন হবে সেটিও একটু ভিজুয়ালাইজ না করার না না, চেষ্টা সেটা করছিলাম। সেটার কথা বলা হয় নাই। পুলিশের দায়িত্ব আসামিরা কোথায় আছে সেটা শনাক্ত করে ধরা, এটা এখানে অন্য কারোর কোনো সুযোগ নাই। কিন্তু যদি আমার সামনে বা আমাদের সামনে এরকম চিহ্নিত কোনো সন্ত্রাসী আমরা জানি যে অমুক বাড়িতে আছে, তখন পুলিশকে ইনফর্ম করা তো আমাদের নাগরিক হ্যাঁ, দায়িত্ব। পুলিশকে আপনি ইনফর্ম যদি করা, জানেন যে হ্যাঁ পুলিশকে ইনফর্ম করা যেতে পারে, কিন্তু মারতে মারতে নিয়ে গেল এবং পুলিশ তাদেরকে ধরলো, না যারা না, মারতে আমি তো মারতে বললাম যে নিয়ে গেল, মারা, টেনে হিচড়ে নিয়ে গেল, তাদেরকে হ্যাঁ, কিন্তু কিছু বললো না। এটা পুলিশ বলতে পারবে। পুলিশের উচিত আচ্ছা, হচ্ছে প্রত্যেক নাগরিককে, এমনকি যারা অপরাধী, তাদেরও মানে মানবাধিকার রক্ষা করা, এটা পুলিশের দায়িত্ব এবং আদালতের দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব। তাহলে সেটা আপনারা কি বলবেন যে যে যারা আসলে এই টেনে হিচড়ে নিয়ে গেল বা মারধর করলো, তাদেরকে পুলিশ যেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়? না, আপনি আপনি মানে ঘটনা বাদ দিয়ে ঘটনার প্রতিক্রিয়া নিয়ে যদি বেশি মনোযোগ দেন তাহলে তো হবে না। না, আগে তো মূল প্রতিক্রিয়াটাও ঘটনাটা তো দেখতে আইনি হবে হতে যে হবে, তাই না? বেআইনি প্রতিক্রিয়া কি হওয়া যাবে? বেআইনি প্রতিক্রিয়া হবে না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের এক ধরনের স্বায়ত্তশাসন রয়েছে, এবং সেখানে যদি তারা তাদেরই পূর্বতন সহপাঠী কোনো আসামিকে ফ্রিলি মুভ করতে দেখে, তাহলে স্বাভাবিকভাবে তারা সংক্ষুব্ধ হয়। ঘটনাগুলোকে সে কারণেই দেখতে হবে। ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সময় হুম, অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদধারী ব্যক্তিদের কিন্তু ছাত্ররা ঢুকতে দেয় না, আপনি জানেন তো। হুম। সেগুলো কিন্তু অ্যাপারেন্টলি বেআইনি। মানে আপনি যদি তর্ক করতে চান তাহলে সেটা অবশ্যই বেআইনি তাহলে ঘটনা হ্যাঁ, হ্যাঁ, ঘটেছে। হুম। কিন্তু ছাত্ররা তো রাজনৈতিক অ্যাক্টর, পলিটিক্যাল অ্যাক্টর, ফলে তারা কিছু পলিটিক্যাল মুভ নিবে, এটাও স্বাভাবিক, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আপনার অবস্থান স্পষ্ট। আমি একটু আরো কিছু যা আমার অবস্থা বিষয়, সবসময় স্পষ্ট সব জি, বিষয়ে। জি, আপনি যা বলছেন সেটি স্পষ্ট, মানে সেটি এখন মানুষের গ্রহণ করার জায়গাটা, মানুষ কিভাবে গ্রহণ করছে সেটা তাদের উপরে, তারা নিশ্চয়ই এটাকে বিবেচনা করবেন। আপনার আপনার অবস্থানটা আপনি স্পষ্ট করেছেন। আমি একটু কথা বলতে চাই যে আহ, সম্প্রতি এটি নিয়ে আপনি কথা বলেছেন, অবশ্য আমি গণমাধ্যমে আপনাকেও কথা বলতে দেখেছি, ফলে আমি শুনেছি, কিন্তু তারপরেও আপনার কাছে আমি আমার অনুষ্ঠানের মাধ্যমে আরেকবার একটু খুব সংক্ষেপে শুনতে চাই যে সম্প্রতি রিজওয়ানা হাসান, সাবেক উপদেষ্টা, তার বক্তব্য নিয়ে আপনাদের জোটসঙ্গী জামাতে ইসলাম বলছেন যে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য তাকে রাজসাক্ষী হিসেবে তাকে পেয়ে গেছি, এবং তার সাথে সাথে খলিলুর রহমানকেও দায়ী করছেন। আপনারা আসলে মানে আপনার দলের কোনো অবস্থান আছে কিনা যে তাকে কেন আপনার জোটসঙ্গী রাজসাক্ষী বলছে, তার বক্তব্যে রাজসাক্ষী বলবার মতো বিষয় আছে কিনা? না, এটা হলো যে আমাদের তো দলীয় অবস্থান নাই, এটা পরিষ্কার। এই জায়গা থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই ইস্যুটাকে অ্যাড্রেস করা হয়নি, করা হয়েছে। না। তার মানে এটাকে আমরা ইস্যু হিসেবে এটাকে আমরা পিক করছি না। আমরা তো প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক ঘটনা বা প্রধান প্রধান ঘটনাগুলোর বিপক্ষে, এই যেমন আপনি একটু আগে শুরু করলেন যে আমাদের আহ্বায়কের যে বক্তব্য দিয়ে, মানে যেটা আমাদের কাছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আমরা সেটাকে অ্যাড্রেস করি প্রতিদিন হুম, নানা কর্মসূচি এবং বক্তব্যের মধ্য দিয়ে। যেহেতু এই স্পেসিফিক ঘটনাটাকে আমাদের দলের তরফ থেকে অ্যাড্রেস করা হয় নাই, তার মানে আমরা মনে করছি না যে এই বিষয়ে দলীয় অবস্থান জানানোর প্রয়োজন আছে। এর পাশাপাশি আমি নিজে মন্তব্য করেছি একটা প্রোগ্রামে, আপনি দেখেছেন, একটা টক শোতে। সেখানে আমি পরিষ্কার বলেছি যে এই বক্তব্যের অন্য সমালোচনা হতে পারে, কারণ উগ্রবাদ, মৌলবাদ, এই যে শব্দগুলো, এগুলোর নানা ধরনের রাজনৈতিক মানে আছে। এগুলো নিয়ে সেই 9/11-এর পর থেকে একাডেমিক এবং বুদ্ধিবৃত্তিক অঙ্গনে হুম, যে বেশ ক্রিটিক্যাল চর্চা আছে, সেটা অন্য বিষয়। মানে মৌলবাদ জুজুর তৈরি করার মধ্য দিয়ে কোনো অগণতান্ত্রিক শাসন, আপনি দেখবেন যে আমাদের দেশে অগণতান্ত্রিক শাসন থাকার পেছনে একটা প্রধান যুক্তি ছিল যে না, আদারওয়াইজ মৌলবাদ চলে আসে। ফলে আমরা সেই রাজনীতি বিরোধিতা করেছি অতীতে, সেটা এক ব্যাপার। কিন্তু প্রধান বিগত সরকারের উপদেষ্টা এবং অত্যন্ত পাওয়ারফুল উপদেষ্টা রিজওয়ানা আপার যে বক্তব্যটাকে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ হিসেবে হাজির করা হচ্ছে, আমি মনে করি যে এটা সেরকম কোনো বক্তব্য উনি দেন নাই। তার কথাটাকে এখানে একটু মিস ইন্টারপ্রেট করা হচ্ছে। তিনি বলতে চেয়েছেন যে যারা রক্ষণশীল যে গোষ্ঠী, যারা নারীর বিরোধী কিংবা বিভিন্ন স্থাপনায় হামলা করেছে, তারা চেষ্টা করেছে, কারণ গণতান্ত্রিক স্পেস যখন হুম, উন্মুক্ত হয়ে গেছে তখন এটার সুযোগও কোনো কোনো রেডিকাল গোষ্ঠী নেওয়ার চেষ্টা করেছে। চেষ্টা করে নাই তা না, কিন্তু আমরা তাদেরকে মেইনস্ট্রিম হতে দেই নাই। হুম, এর সাথে জামায়াত ইসলামীর কোনো সম্পর্ক নাই কিংবা নির্বাচনের কোনো সম্পর্ক নাই। কিন্তু যখন সাংবাদিক এই বিরোধী দল শব্দটা মানে কথার মধ্যেই ঢুকিয়ে দিয়েছে, তখন একটা কনফিউশন তৈরি হয়েছে যে যেন ওই
ওই উগ্রবাদী বা ওই গোষ্ঠীগুলো দ্বারা জামায়াত ইসলামীকে বোঝানো হচ্ছে। আসলে সাংবাদিক বলছেন রেজওয়ানা তাদের আপার মধ্যে একটা পার্ট বিরোধী দলেও আছে। তখন সৈয়দা হ্যাঁ, রিজওয়ানা হাসান বলছেন যদি থেকেও থাকে আমার এটা আপনার হচ্ছে কাজ হবে ফিগার অফ তাদের স্পিচ। রাজনীতির যতটুকু অংশ নারী বিদ্বেষী ততটুকুকে মানে সেইটুকুর বিরুদ্ধে কাজ এই করা। কথার সাথে তো এই কথার তো কোনো কোনো সমস্যা নাই, মানে না যদি সেটা যেই হোক, কোনো রাজনৈতিক দল হোক কিংবা অন্য কোনো শক্তি হোক, যেগুলো গণতান্ত্রিক উপাদানের বিরুদ্ধে যে ব্যাপারগুলো আছে, সেটা কোনো ধর্মবিবাদী দলই হতে হবে নেসেসারিলি না, এটা কোনো জাতীয়তাবাদী দলও হতে পারে। যদি তাদের কোনো বিষয় স্পেসিফিক ভাবে সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, তাহলে সেই স্পেসিফিক বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, এটা ছিল তার বক্তব্য। এবং আমরা অন্তর্বর্তী সরকারের আমলে এই যে নারী শক্তি বিরোধী কিংবা আপনার এই যে যারা বিভিন্ন স্থাপনায় হামলা করেছে, তাদেরকে কিন্তু আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই, আমরা নানা সীমাবদ্ধতার মধ্যে তাদেরকে কন্টেইন করেছি বা তাদেরকে আমরা প্রতিহত করেছি। তাহলে মানে এটা ছিল তার বক্তব্য। এইরকম অভিযোগ দেবার মতো কিছু আপনি খুঁজে পাচ্ছেন না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত করে তার বিরুদ্ধে যে তদন্ত চাওয়া হচ্ছে বা রাজসাক্ষী, এটার কোনো এলিমেন্ট নাই বা ভিত্তি নাই। না, তার ওই বক্তব্য থেকে এরকম কোনো আচ্ছা, সিদ্ধান্ত ড্র তাহলে করা কেন যায় না, এটা এটা আমার কি মত। মনে হয় যে মানে জামাত, আপনাদের জোটসঙ্গী জামাত কেন গায়ে পড়ে নারী বিদ্বেষী উগ্রবাদীদের যে ট্যাগটা সেটা নিজের গায়ে নিয়ে আসলো, যে তাদেরকেই এটাও বলা তো তারা হচ্ছে? দিতে পারবে, এটা তারা দিতে পারবে, হুম। এটা তারা দিতে পারবে। এবং আমি মনে করি যে এখানে এই ইস্যুটা তারা ভুলভাবে যদি পিক করে, তাহলে আসলে এটা রাজনৈতিক ক্ষতিই হবে, তাদের নিজেদের নাকি রাজনৈতিক আসলে ক্ষতি তারা হবে। তাই এই জন্য তাদের গায়ে লাগলো? না, সেরকম না। আমার কাছে মনে হয় সেরকম না। কেউ কি নিজে থেকে বলে যে আমি হচ্ছি অগণতান্ত্রিক শক্তি কিংবা মানে আমি ওখানে হচ্ছি কে অমুক রে, শক্তি? ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না টাইপের অবস্থা নাকি? না, এটা আপনি বলতে পারেন, মানে এটা একটা মানে স্টাইল, মানে ডিডাকশন স্টাইল, যে আমি যেহেতু এরকম সেহেতু এরকম, এটা হুম বলা যাবে। হুম কিন্তু আমি মনে করি যে এখানে রেজওয়ানা আপার বক্তব্য যেমন মিস ইন্টারপ্রেট করা হয়েছে, সে এটা জামায়াত ইসলামীও এটা ভুলভাবে পিক করেছে, বা তারা হয়তো এটা নিজেদের দিকে না নেওয়াটাই ভালো হবে। কারণ এটা আসলে তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়নি। আমি পরবর্তীতে ওনার সাথে কথাও বলেছি, উনি আরো আমাকে এক্সপ্লেইন করেছেন, উনি বলেছেন যে না, এটা আসলে ওরকম কোনো ইন্টেনশন থেকে বলা হয় নাই, এটা মানে কার সম্পূর্ণভাবে সাথে, রিজওয়ানা মিসফায়ারিং হাসানের সাথে হচ্ছে। কথা হয়েছে? জি, আমি তাকে আচ্ছা, জিজ্ঞেস করেছি জামাতের যে কারোর সাথে কথা হয়েছে? তারাও তো আপনাদের জোট সঙ্গী। উম, আমি তাদের কয়েকজন নেতাকে জিজ্ঞেস হ্যাঁ। করেছি যে এটা হুম হুম। আসলে ব্যাপারটা কি, তখন তারা তারা তাদের মতো করে একটা ব্যাখ্যা দিয়েছে। কি আমি ব্যাখ্যা? বোঝানোর চেষ্টা করেছি যে এটা তারা কি ব্যাখ্যা দিয়েছে? তারা মনে করছে যে তাদেরকে এখানে নির্বাচনে একটা ইঞ্জিনিয়ারিং করে হুম হারানো হয়েছে। নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার, এটা কিন্তু, এই অভিযোগ কিন্তু আমাদের আছে যে সূক্ষ্ম পর্যায়ে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং এই অভিযোগ কিন্তু আমাদের আছে। কিন্তু আমি বলছি যে রিজওয়ানা আপার ওই বক্তব্য থেকে এই সিদ্ধান্ত ড্র করা যায় না, এর ফলে মিসফায়ারিং করা যাবে না। হুম। মানে তাহলে যেমন কি এটি এটি জামাতের খলিলুর রহমানের যে অপকৌশল? ইস্যুটা, তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, এবং ফ্ল্যাগ মানে ফ্ল্যাগের গাড়ি নিয়ে তিনি ওই দক্ষিণ প্লাজায় ঢুকলেন শপথের দিন, হুম আবার আরেকটা ফ্ল্যাগ দিয়ে তিনি বের হলেন। এইটা তো সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে আমরা মনে করি, এবং হুম আমরা এটা বলেছি। তার যোগ্যতা বা তার ক্যাপাসিটি নিয়ে কোনো প্রশ্ন করছে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি আসিফ মাহমুদ এবং মাহফুজকে নিয়ে যেটা বলার চেষ্টা করলেন, মানে আপনি মানে বিএনপি এবং হুম এরা হুম। অন্যরা, যে যে কিভাবে তারা সরকারে থাকলে তো এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইত্যাদি ইত্যাদি, পুরো একটা বছরই কথাটা বলা হয়েছে। তারা তো তফসিলের আগেই পদত্যাগ করলেন, আসিফ নির্বাচনই করেন নাই, মাহফুজ দলেই আসেন নাই। তো এটাকে আপনারা এত বড় ইস্যু করলেন, মানে যারা হুম। করেছে। অন্যদিকে এই এই খলিলুর রহমান মানে শপথ নেওয়ার আগ পর্যন্ত একটা সরকারের অংশ ছিলেন, মানে অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন, আবার তিনি পরের সরকারের অংশ হয়ে গেলেন। এটার বিএনপির ব্যাখ্যা কি? বিএনপি কিন্তু এটার ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয় না। জি, আর সেটার ভিতরে আমরা আসলে কোনো ব্যাখ্যা পাই নাই যে কোন ব্যাখ্যায় সেটি করা হচ্ছে। বিএনপির কাছ থেকে আসলে এই ব্যাখ্যাগুলো পাওয়া যাচ্ছে না, যে বিভিন্ন রদবদলে কোনটা কোন ব্যাখ্যায় করছে সেটি কোনোটাই পাওয়া যাচ্ছে না। আমি যেহেতু আপনাদের জোট সঙ্গী জামাত, ফলে এই আপনি প্রশ্নটা এদিকে একটু বেশি মনোযোগ দিলে ভালো হবে। কোন দিকে? এই যে বিএনপি যে ব্যাখ্যাহীন একটা অবস্থায় আছে, হ্যাঁ, এবং বিএনপির এই সাথে যে কথা নিয়োগ বলার যেগুলোর সুযোগ কথা যখন আপনি, হয় তখন এই প্রশ্নটা সবসময় করি ভেরি যে ইম্পর্টেন্ট। যে কেন আসলে এই বিষয়ে ব্যাখ্যা দিচ্ছে না, জবাবদিহিতাটা আসলে জায়গাটা কোথায় থাকছে, সেই ব্যাখ্যাটা নিশ্চয়ই আমরা তখন করি। এই জন্য আপনি যেহেতু আছেন, আপনাদের বিষয়গুলোর জবাবদিহিতা আপনার কাছে জানার চেষ্টা করছি, বা আপনাদের জোট সঙ্গীদের বিষয়টাও আপনারা কীভাবে দেখছেন সেটি একটু জানবার চেষ্টা করছি। আপনি কি মনে করেন যে আমাদের সাথে জোট করে এখন নির্বাচনের পরবর্তী রাজনীতি থেকে আপনারা লাভবান হচ্ছেন নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছেন? জামাতের সাথে জোট করাটা আমাদের একটা খুবই দূরদর্শী এবং বাস্তববাদী সিদ্ধান্ত ছিল, এবং আমরা সেটা দ্বারা, আমরা যেমন এটার দ্বারা বেনিফিটেড হয়েছি, জামায়াত ইসলামীও বেনিফিটেড হয়েছে। এটা কিন্তু একতরফা না, আমাদের সাথে জোট করার কারণে কিন্তু তারাও আপনাদের বেনিফিটেড অনেক হয়েছে। মানে যাকে বলে পোস্টার গার্ল এরকম নারী নেত্রীরা সরে দাঁড়িয়েছে এনসিপি থেকে, আপনারা এখনো যে দেখছি, মিডিয়ায় আজকেও যে মনে হয় দেখলাম রাঙামাটিতে কতজন এনসিপি থেকে পদত্যাগ করেছে জামাতের সাথে জোট কন্টিনিউ করার জন্য বা করার জন্য।
জামাতের সাথে যোগ করার কারণে আজকে পদত্যাগ করেছে? হ্যাঁ, আমি সম্ভবত আজকে দেখছিলাম রাঙামাটিতে এনসিপি নেতারা কয়েকজন পদত্যাগ আচ্ছা, করেছেন। হ্যাঁ, দল বড় হচ্ছে, দলে আসা এবং দল থেকে চলে যাওয়া এটা একটা স্বাভাবিক ঘটনা হিসেবে আমরা দেখব। আর যাদেরকে পোস্টার গার্ল বললেন, তারা মিডিয়ায় পরিচিত, এটা সত্য। কিন্তু আমাদের দলের তো, আমাদের এনসিপি, যুব শক্তি, ছাত্র শক্তি, এই যে আজকে আমরা এখন আমাদের এখানে রাত 12টা বেজে গেছে, অর্থাৎ 8 তারিখ হয়ে গেছে। আজকে নারী দিবসে আমাদের নারী শক্তির আত্মপ্রকাশ করছে। বিপুল পরিমাণ তরুণ নারীরা এই দলে যুক্ত হচ্ছেন প্রতিদিন এবং আগ্রহ দেখাচ্ছেন। আমরা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে নারীদের দিক থেকে কিরকম সারা, বিভিন্ন বয়সের নারীদের। ফলে সেইটাও খেয়াল করতে হবে। আমরা শুধু 2-1 জনকে নিয়ে যদি দেখাই যে তাদের মাধ্যমে এখন এনসিপি তে কোনো নারী নাই, ব্যাপারটা কিন্তু তা না। আর যখন তারা ছিলেন, যাদের কথা বললেন, তাদেরকে কিন্তু নারী নেত্রী হিসেবে দেখা হয়নি। তারা ধরেন ধরেন আমাদের একজন পিসি মেম্বার ছিলেন। পিসি মানে আমাদের সর্বোচ্চ ফোরাম, পলিটিক্যাল কাউন্সিল। এই ফোরামের একজন সদস্য ছিলেন তাসলিম জারা। তো নাসিরউদ্দিন পাটোয়ারিও একজন পিসি মেম্বার, তাসলিম জারা একজন পিসি মেম্বার। দলের কাছে নাসিরউদ্দিন পাটোয়ারিও একজন নেতা, তাসলিম জারাও নেতা। যখন তাসলিম জারা পদত্যাগ করলেন তখন হয়ে গেল নারী নেত্রী। হুম। তো এই ফ্রেমিংটাও তো আমাদের মানে কি না, বলে কেন চিহ্নিত কেন করতে আসলে হবে। ফ্রেমিংটা হয়তো এই কারণেই হলো কিনা যে মানে একসাথে নারীরা, বিশেষ করে আপনাদের দলের যারা পরিচিত মুখ নারী ছিলেন, তারা মোটামুটি সবাই সমস্যা এটার বিরোধিতা করলেন এবং অনেকে সরে গেলেন, কেউ কেউ আবার বিরোধিতা করেও বা সমালোচনা করেও থেকে গেলেন। কিন্তু সমালোচনাটা কিন্তু হয়েছে নারীদের কাছ এটা থেকে সত্য না, মূলত। মানে পুরোপুরি সত্য না। আমি বলি কিরকম হয়েছে। স্পেসিফিক ভাবে 5জন, হ্যাঁ 6জন নারী, মানে যারা জেন্ডারের দিক থেকে নারী, আমাদের দলের লিডার, তারা এটার বিরোধিতা করেছেন। এবং আরো 7জন চিঠি দিয়ে এটা আহ্বায়কের এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের কথাটা কিন্তু মিডিয়া আসে নাই। হ্যাঁ, তারাও চিঠি দিয়ে, মানে ওই 6জন যারা দেখা করে বলেছেন যে আমরা চাই কারণ দল ওই ছয়জনকেই সাথে আমরা না যায়। বেশি চিনি, আমাদের চেনা মুখ, তাদের হ্যাঁ, ব্যাপারে কথা রাইট, বলি, হ্যাঁ সেটাই। গণমাধ্যমে তারা হ্যাঁ আসেন। হ্যাঁ, না, এখানে তো গণমাধ্যমের আপনার একটা রাজনীতি আছে। গণমাধ্যমের রাজনীতিটা হচ্ছে গণমাধ্যম যেটা এনসিপি বিরোধী সেটাকে মানে পোর্ট্রে করতে বেশি পছন্দ করে। কিন্তু এই যে যেটা মানে দলের পক্ষে, সিদ্ধান্তের পক্ষে, এটা তারা মানে চাই, তাদের সামনেই আছে, কিন্তু কেন তারা এটা পিক আপনারা করবে না। গণমাধ্যমের সাথে কি করেন যে গণমাধ্যম আপনাদের বিরোধী প্রচারণা করতে পছন্দ আমরা করে? কিছু করি নাই। আপনি যে কালের কণ্ঠের মতো পত্রিকা, আজকেও দেখলেন যে তারা ইউনূস সরকারকে অবৈধ সরকার বলেছে। তাদের কাছে কিছু করতে হবে নাকি? তারা এগুলো সবই, আপনি জানেন যে, আপনি নিজে মিডিয়ায় লম্বা সময় ছিলেন, যে এই মিডিয়াগুলো কাদের মিডিয়া, হু ওন দিস মিডিয়া। ফলে স্বাভাবিকভাবেই তাদের একটা রাজনীতি আছে, তারা তো ওখান থেকে সরে আসেন নাই। এই কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন সহ বসুন্ধরা গ্রুপের পত্রিকাগুলো পুরো 1.5 বছর যেভাবে আমাদের চরিত্র হনন করেছে, যেভাবে মিথ্যা নিউজ করেছে, এগুলো একটাও সাংবাদিকতার মধ্যে পড়ে না। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। আসিফ মাহমুদের কথিত দুর্নীতি, হুম। 400 কোটি টাকার দুর্নীতি, এটা নিয়ে 1.5 বছর আমাদেরকে ব্যাশিং করা হলো, প্রশ্নের মুখে জর্জরিত করা হলো। কিন্তু যখন দুদক তার এপিএস কে ক্লিয়ারেন্স দিল, হুম। তখন কি সেটা নিয়ে কোনো আলোচনা আছে? আপনি দেখতে পাচ্ছেন? আলোচনা নাই। গাজী সালাউদ্দিন তানভীর, আপনার মনে থাকবে, আমাদের আরেকজন, যাকে আমরা মানে সমস্ত কিছুর চাপে যাকে আমরা দল থেকে অব্যাহতি দিয়েছিলাম, তাকেও কিন্তু নিষ্পত্তি পত্র দিয়েছে দুদক। তো আপনি যদি ইম্পার্শিয়াল থাকতে চান, তো ওটা কি আপনাকে দুদক ওটাও, আসলে ওই যে আগে বলা হতো দুদক যা মানে অপরাধী ঢুকবে সেখান থেকে ক্লিন চিট নিয়ে বের হবে, সেরকম একটা জায়গায় কি দুদক আছে? এই জন্য এরকম হচ্ছে? এখন দুদক যদি তাদের বিরুদ্ধে অপরাধগুলো, মানে যে অভিযোগগুলো, এগুলো যদি প্রমাণ করতো, তখন আমরা বলতাম দুদক স্বাধীন প্রতিষ্ঠান, তাই না? সো এগুলো তো সবই না, আমরা আমরা বুঝি না যেগুলো বলতাম। ধরেন পলিটিক্যাল। আপনাদেরই সাবেক একজন নেতা ছিলেন মুনতাসির মামুন, তিনি লিখছেন ফেসবুক পোস্টে লিখছেন, জুলাই গাদ্দার আসিফ মাহমুদের ধাপ্পাবাজিতে অনেকে দেখি খুশি। আরে ভাই, দুর্নীতির টাকা কেউ ব্যাংকে রাখে না, এটা কমন সেন্স। আসিফ নিজে আমাকে বলেছিল সে এনসিপিকে 70 কোটি টাকা দিছে, কই পাইলো? এনসিপি চলে আসিফের দুর্নীতির টাকা, এটা ওপেন সিক্রেট। আরও লিখছেন, মাহফুজ এনসিপিকে খুব একটা টাকা দেয় নাই, যা দিছে আসিফ মাহমুদ। এরকম হচ্ছে তার বক্তব্য। এবং সেই সাথে আমি একটু মিলিয়ে প্রশ্ন করতে চাই, 70 কোটি টাকা দেওয়ার যে বিষয়টা, সেটি যদি আপনি বলতে চান একটু শুনবো। আর আসিফকে নিয়েই কেন? ধরেন মাহফুজ আলমও ছিলেন, তার বিরুদ্ধে খুব একটা না, টুকটাক একটু একটু শোনা গেছে কখনো, কিন্তু সেটি নিয়ে খুব একটা মানে আলোড়ন তোলে নাই। নাহিদ ইসলাম, তার বিরুদ্ধেও খুব একটা শোনা যাচ্ছে না। এই আসিফ মাহমুদকে নিয়ে কেন গণমাধ্যম মানে সবখানে এত আলোচনা? কারণ হচ্ছে আসিফ মাহমুদ জেনুইনলি গত অন্তর্বর্তী সরকারের আমলে জেনুইনলি যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং পাওয়ারফুল লোকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে কারণে আসিফ মাহমুদ টার্গেট। ঢাকা নাহিদ দক্ষিণের ইসলামরা সিটি নেন নাই, কর্পোরেশনের নাহিদ ইসলাম, মাহফুজ আলম, তারা আসলে জেনুইন নেন নাই সিদ্ধান্ত সেটা নেন না। নাই। না, সেটা না, মানে ব্যাপারটা হচ্ছে যে আসিফ মাহমুদের মন্ত্রণালয়টা এমন ছিল যে সেখানে, যেমন ধরুন ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের যে মানে আপনার ইশরাক সাহেব যখন নিজেকে মেয়র দাবি করে বসে পড়তে চাইলেন, শপথ নিতে চাইলেন, কিন্তু তখন কিন্তু
আসিফ মাহমুদের মন্ত্রণালয় সেটা মানে সেটা করে নাই, তার কারণ হচ্ছে এটা জুরিসডিকশনের মধ্যে পড়ে না। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার তামিম ইকবাল সরি সাকিব আল হাসান। সাকিব আল হাসান যখন এখানে আবারও সাকিব আল হাসান তো তার ভূমিকা তো আমরা জানি গত আওয়ামী লীগের আমলে। তো সেটার বিরুদ্ধে আসিফ মাহমুদের একটা অবস্থান ছিল। আসিফ মাহমুদ নিজে এগুলো নিয়ে লিখেছেন কিন্তু, যে তিনি যদি এগুলোতে কোঅপারেট করতেন তাহলে তাকে নিয়ে এসব হতো না, কিন্তু যেহেতু তিনি কোঅপারেট করেন নাই এবং নথি স্বীকার করেন নাই, কাজেই তাকে আসলে এইভাবে আসলে তাকে সবসময় একটা চাপে রাখার চেষ্টা করা হয়েছে এবং তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখন আমি যেটা বলতেছিলাম সেটা এই হচ্ছে ক্যারেক্টার অ্যাসাসিনেশনটা যে মানে আপনাদের দলের ভেতরে বাইরে গণমাধ্যমে অন্যান্য রাজনৈতিক দল সবাই মিলে আসিফ মাহমুদকে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের চেষ্টা শুরু করলো। মানে ধরেন আমাদের দলের ভেতর আমার থেকে কেউ আপনার করেন। সাথে কথা বলছি এই কারণেও একটা বিশেষ কারণ যে আমার সর্বশেষ যে শোটা ছিল সেখানে আমি কথা বলছিলাম একজন প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব, তিনি বলছিলেন, এবং এইটা শুধু তিনি না আরও বিভিন্ন জনে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, তিনি আসলে প্রমাণ তার কাছে কিছুটা আছে বলে তার রেফারেন্স দিচ্ছি, যে তিনি বলছেন যে এই টাকাটা আসলে তো কেউ ব্যাংকের মাধ্যমে, মুনতাসির মামুনও যেটা বলছে যে কেউ কি দুর্নীতির টাকা ব্যাংকে রাখে, এটা ব্যাংকের মাধ্যমে হয় না, এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা বিট কয়েনের মাধ্যমে। সো দুদকের কাছে যাবে, ব্যাংক দেখে ব্যাংক হিসাব টিসাব দেখে দুদক ক্লিন চিট দিয়ে দেবে, এরকম একটা ব্যাপারে গিয়ে দাঁড়াবে কিনা। এখন আপনি দেখেন একটা সাধারণভাবে আমরা চিন্তা করি, আমার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ, তা বাংলাদেশে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যতটুকু ক্যাপাসিটি তার মধ্যে থেকে এটা মানে তদন্ত করতে হবে। এখন কোথায় ক্রিপ্টোকারেন্সি কোথায় কি এগুলো এই সমস্ত বায়বীয় কথায় আমরা তো কারোর বিরুদ্ধে মানে তাকে দুদক ছাড়পত্র দিচ্ছে তারপর আমরা তাকে কাঠগড়ায় দাঁড় করতে পারি না, এটা তার প্রতি ইনজাস্টিস হবে। বাংলাদেশের যে ইনস্টিটিউশনাল প্রসেস তার মধ্যে থেকে দেখা গেছে যে এই এই অভিযোগগুলো মিথ্যা। আপনার যদি মনে হয় যে না এটা হয় নাই, ওই সাকিব আল হাসানের সমর্থক নাম দিয়ে একদল লোক কিন্তু দুদকে গিয়ে একটা মব সৃষ্টি করে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেন অভিযোগ নেওয়া হয় সেই চেষ্টা তারা করেছে। তো এটা তো একটা মানে প্রতিষ্ঠানকে আপনারা চাপ সৃষ্টি করতে চাইছেন, মানে যারা এই কাজটা করেছে। আমাদের তরফ থেকে তো আমরা আসিফ মাহমুদের পক্ষে, আসিফ মাহমুদ তো চাইলে 100 জন ছেলে পেলে দাঁড় করে দিতে পারতো দুদকের সামনে যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বকে এখানে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি, করতে পারতো কিনা? করতে পারতো, কিন্তু আমরা চেয়েছি যে এটা বিভিন্ন একটা, জায়গায় এবং করে আপনি আর কি, জানেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে না অনেকগুলো ছেলে গিয়ে দাঁড়ায়। সেটা অন্য বিষয়, সেটা নিয়ে আমি সব বিষয় নিয়ে তো আমি কথা বলবো না, আমি আচ্ছা। যেটা স্পেসিফিক হুম। বিষয় নিয়ে বলতেছি। আপনার আসিফ মাহমুদই কিন্তু তার এই মানে এই পুরো প্রক্রিয়ায় কোঅপারেট করেছেন এবং তার একটা পুরোনো পোস্ট তিনি কালকে শেয়ার দিয়েছেন, আপনি হয়তো সেটা দেখেছেন, যে তিনি তার এপিএস এর বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো যেন সুষ্ঠু তদন্ত হয় এটার জন্য তিনি দুদককে বলেছেন যে ওকে আপনারা করেন, কোনো অসুবিধা নেই। এবং রানিং কোনো মিনিস্টার এরকম কি বলে সাহস কিন্তু এর আগে দেখায় নাই, আমাদেরকে সেগুলো অস্বীকার করা উচিত। এর বাইরে কে বলতেছে যে তার ক্রিপ্টোকারেন্সি আমরা এখন ধরে নিতে পারি? ধরেন আমাদের এখানে যারা এখন বিএনপির মন্ত্রী আছে, বিএনপির অনেক এমপি অনেক মন্ত্রীর ব্যাপারে ঋণ খেলাপির অভিযোগ আছে, হুম। এবং অনেকে এবারে ক্যাবিনেটে আছে যারা অতীতে মন্ত্রণালয়ে ছিল এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। কিন্তু আমি যদি এখন বলি যে তুমি দুর্নীতিবাজ মন্ত্রী, আপনি তখন বলবেন যে প্রমাণ দেখান, তাই তো? তাহলে এখন তো তাহলে আসিফ মাহমুদের ক্ষেত্রে ব্যতিক্রম হবে কেন? আসিফ মাহমুদের ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য হবে, যে আপনি যদি প্রমাণ করতে পারেন প্রমাণ করেন। আর প্রমাণ করা ছাড়া বারবার তাকে আপনি চাপিয়ে দিবেন কেন? যে সে মানে আমরা তো কতগুলো ধারণার উপর কথা বলতে পারি না। হুম। না পারি তো, ধারণার উপরেই তো, মানে এখনো 2 বছর ধরে জেলখানায় আছেন অনেক নেতাকর্মী, আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে সাংবাদিকটা একটা ধারণার উপরে চলে আসে, তারা কিছুই প্রমাণ হয় নাই। সেটা তো পারে তাহলে, তাই না, যে শুধুমাত্র ধারণার উপরে বা অভিযোগের না না উপরে। না, এটা হচ্ছে এটা আরেকটা বিষয়। এক একটা বিষয় আমরা এক এক ভাবে কথা বলবো। মানে যেমন ধরুন নতুন যে প্রসিকিউশন, আপনার এটা সিরিয়াস কনসার্ন থাকা উচিত। নতুন যে প্রসিকিউশন এই সরকার আসার পরে হুম। গঠিত হলো, তারা এসে প্রথম যে স্টেপটা নিল সেটা হচ্ছে জুলাইয়ের ওই যে রামপুরার যে মামলা, ওই যে কার্নিশে হুম। ঝুলে ছিল তারপর তাকে গুলি করা হয়েছে, হ্যাঁ পুলিশ গুলি করছিল, এই মামলাটার রায় তারা পিছিয়ে দিল। হ্যাঁ, তো এটা একটা সিরিয়াস কনসার্ন থাকা উচিত। এর বাইরে যদি কেউ অন্যায়ভাবে আটক থাকে, সুনির্দিষ্টভাবে আমরা সেটা নিয়ে অবশ্যই কথা বলবো, যে কাউকে অন্যায়ভাবে আটক কিংবা আমরা ধারণা করে যে সে আওয়ামী লীগ সুতরাং তাকে অ্যারেস্ট করতে হবে, কোনো গ্রাউন্ড ছাড়া কাউকে অ্যাটাক করা যাবে না বা আক্রমণ করা যাবে না, এটা আমরা কখনো সমর্থন করি না। কিন্তু ধরুন কোনো সাংবাদিক যদি বলে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ঘর বাড়ি তো পুড়িয়ে দেওয়া উচিত, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং এই ছাত্র নেতাদের বাড়ি ঘরে তো হামলা করা উচিত, তখন এটা কি আপনি ফ্রিডম অফ স্পিচ হিসেবে বিবেচনা করবেন নাকি ইনসাইটমেন্ট অফ ভায়োলেন্স হিসেবে বিবেচনা করবেন? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন, হুম। তাই না? তখন আপনাকে কিন্তু সরকার, যে কোনো সরকারকে যদি সে ব্যবস্থা না নেয় তাহলে তো তার সরকারত্ব নিয়েই প্রশ্ন উঠবে। হুম।
মানে আহ, সেটা ওই যে আমি বলছিলাম যারা ইতিমধ্যে জেলখানায় আছেন তাদের বিরুদ্ধে তো মানে তাদেরকে ছাড়ার ব্যাপারে তাদের প্রতিকারের ব্যাপারে তো কোনো কথা ওঠে না, তাদেরকে তো ধারণার ভিত্তিতেই আটকে রাখা হয়েছে, তাই না? তাদের বিরুদ্ধে না কোনো তদন্ত হয়েছে, প্রমাণ হয়েছে, কিন্তু তারা আসলে কোনো জামিনও পান নাই, জেলখানায় আটক রয়েছে। ডেভিড বার্গম্যান তিনি বলছিলেন, সাংবাদিক ডেভিড বার্গম্যান, যে কতজন 2 বছর, অনেকে আছেন 80 ঊর্ধ্ব, অনেকে আছেন খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তারা জেলখানায় শুধুমাত্র ধারণার বশতই কিন্তু রয়ে গেছেন, তদন্ত হয় নাই। তিনি কি এই কথাটা বলেছেন যে ধারণার ভিত্তিতেই তাদেরকে ধরে রাখা হয়েছে? বিচার ছাড়া কিসের ভিত্তিতে রাখা হয়েছে? বিচার ছাড়া তাদেরকে রাখা বিচার ছাড়া হয়েছে। কে? আমি জানি না, মানে যদি এরকম হয় তাহলে অবশ্যই সেটা নিন্দনীয় হবে, কিন্তু আমি ধরেন আমি যতটুকু যদি জানি বলি যে যারা সাংবাদিকদের কথা, উনি আরো অনেকজনের, আওয়ামী লীগেরও কয়েকজন বর্ষীয় নেতার কথা বলেছেন। ধরেন সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল, তারা যে এখনো জেলখানায় আছেন, তাদের বিরুদ্ধে তো অভিযোগ, তদন্ত কিছু প্রমাণিত হয় নাই, তাই না? এটা তাদের ব্যাপারটা কি এত নিরীহ, এত সরল? আপনি তো তাদেরকে ব্যক্তিগতভাবে চেনেন, একদম। তাদের গত 15 বছর ভূমিকা তো আপনি জানেন। এই মোজাম্মেল বাবুর কথা বললেন, হুম। তাকে কি আমরা সাংবাদিক হিসেবে ধরে এই কথাটা মানে বলার কোনো সুযোগ আছে? কিন্তু তাকে কি উনি খুনি তো হিসেবে গত তাকে জেলখানায় রাখার মানে গত সুযোগ আছে? না, তার তো একটা শাস্তি হতে হবে, মানে কিন্তু তিনি তিনি তো আছেন গত হত্যা রেজিমে মামলায়, হত্যা চেষ্টা মামলায়। অবশ্যই মানে এই হত্যা চেষ্টা মামলায় তারা তো শেখ হাসিনাকে নানাভাবে বুদ্ধি পরামর্শগুলো দিয়েছেন এবং এগুলো সমর্থন করেছেন, এবং তারা সাংবাদিক হলেও যথেষ্ট প্রভাবশালী ছিলেন গত সরকারের আমলে, এবং তারা আসলে দলীয় লোক। শুধু হুম, সাংবাদিকতার ওই হুম। মানে কি বলে আমব্রেলা পড়লে দেখালে তো হবে না। তারা আসলে এই জুলাই গণহত্যার সাথে নানাভাবে জড়িত, এবং আপনি সাংবাদিক সম্মেলনগুলোতে যেভাবে তারা শেখ হাসিনার গণহত্যা, শেখ হাসিনার বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অপকর্মগুলোকে সমর্থন করেছেন, তাদেরকে কি এমনি এমনি শুধুমাত্র সাংবাদিক হিসেবে দেখার সুযোগ আছে? আমি মনে করি সুযোগ নাই। ফলে তাদেরটা ওভাবেই দেখতে হবে। হুম। মানে এই ব্যাখ্যাটা যদি কেউ বলে যে আপনাদেরকে ওভাবে দেখতে হবে, আপনারাও বুদ্ধি পরামর্শ দিয়েছেন, ফলে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, এই যে এই দুর্নীতি, নানান রকম দুর্নীতি হচ্ছে, সেগুলোকে আপনারা সাফাই গাচ্ছেন, ফলে আপনাদেরকেও যদি হত্যা মামলা দিয়ে পরে আটকে রাখা হয়, সেটা কি মানে তখন কি ওটাকে যৌক্তিকতা পাবেন আপনারা খুঁজে? পুলিশ হত্যা কোথায় ঘটলো? না, পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি 5 থেকে 8 আগস্টের মধ্যে বা তার ওই সমসাময়িক সময়? না, এটাকে তো আমরা পুলিশ হত্যা হিসেবে দেখতে পারি না। এটা আমি বললে তো হবে না। এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার একটা বক্তব্য করে শোনাই। হুম। এখন বলেন নাই কিন্তু, মানে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বলেন নাই, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগেই তিনি এটা বলেছেন। এটা আমি পড়ে শোনাই, 2 লাইন। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। ছাত্র গণ অভ্যুত্থান 2000, এটা কারটা পড়ছি, এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ছাত্র গণ অভ্যুত্থান 2024-এ আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের অনুগত কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতার উপরে হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায়। হুম। তবে জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোক প্রাণও হারায়। তারা গাদ্দার, তারা বিশ্বাসঘাতক। জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে। সুতরাং যৌক্তিক কারণে তাদের বিচার গণ অভ্যুত্থানের যুদ্ধের ময়দানে সম্পন্ন হয়ে গেছে। সুতরাং ওই যে এই কথাটা এসেছিল কখন? ওটা তো ওই যে যখন বলেছে না যে আপনার প্রতিরোধ করতে গিয়ে, আপনি যেটা পড়ছিলেন যে প্রতিরোধ করতে গিয়ে তাদের মানে তারা প্রতিরোধের মুখে হচ্ছে, কিন্তু তো অনেকে তো প্রতিরোধের মুখে না, হ্যাঁ, ধরে ধরে পরে 5 থেকে 8 আগস্টে ধরে ধরে থানা শুদ্ধ জ্বালিয়ে দেওয়া বা 5 থেকে 8 না না, স্পেসিফিক করে বলতে হবে। স্পেসিফিক করে না বললে আমরা যেইটাকে পুলিশ হত্যা হিসেবে বলা হয়, এটা মূলত ঘটেছে গণ অভ্যুত্থানের 5 তারিখ পর্যন্ত, এবং সেই সময় বাংলাদেশের জনগণের যে আর পরিমাণ তারপরে আউটরেজ যেগুলো হয়েছে ছিল। সেগুলোর বিচার করা উচিত। সে পরে কি হয়েছে, পরে কোনটা হয়েছে আপনাকে স্পেসিফিক ভাবে না বললে আমি বুঝতে পারবো না। যদি সেই কোনো স্পেসিফিক ঘটনায় মানে স্পেসিফিক ভাবে কেউ মামলা করে, সেটা যদি মেরিট থাকে তাহলে অবশ্যই সেটা যাচাই বাছাই করে দেখা হবে। কিন্তু গণ অভ্যুত্থান পর্যন্ত যেগুলো ঘটেছে সেগুলো আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই দেখতে হবে। এবং এটা এই আপনি জানেন যে কিছুদিন আগে যখন এই পুলিশ হত্যা কথাটা আবার আনার চেষ্টা করলো একদল লোক, হুম। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এটাকে ডিসমেন্টেল করে দিয়েছেন। তিনি বলেছেন যে এটা কোনো সুযোগ বা বাস্তবতা নাই। ঠিক আছে? সুতরাং এটা নিয়ে আমরা আর এটাকে পুলিশ হত্যা বলে গণ অভ্যুত্থানকে খাটো করাটা উচিত হবে না। হুম। আচ্ছা, এখন ডিসমেন্টাল হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে, আপনারা বলছেন এখন ডিসমেন্টাল হয়ে যাচ্ছে, ভবিষ্যতে কখনো? আমরা বলছি না, হুম। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। হুম। আবার আবার এখন তার মানে বিএনপির মধ্যেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছে যে পুলিশ হত্যার তদন্তের ব্যাপারে আবারও সেই কথাটা উঠছে, যেটির ব্যাপারে নাহিদ ইসলাম আবার আপত্তি তুলছেন যে এখন আবার সেই ইস্যুতে যদি কথা বলা হয় সেটি মেনে নেওয়া হবে না, এরকম বক্তব্য আমরা নাহিদ ইসলাম, মানে এই বক্তব্যটা এখনো আবার উঠছে পুলিশ হত্যার তদন্তের বিষয়, সেটিও নিশ্চয়ই শুনেছেন। না, কবে কবে ওই না
আপনি যে স্থানীয় সরকার মন্ত্রী যেটা উল্লেখ করলেন, উনি আসলে বিষয়টা সম্পর্কে তার যে মন্তব্যটা ছিল একটা অসচেতন মন্তব্য। অসচেতন কেন? কারণ তাকে তিনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে পুলিশ হত্যা কি হবে, হুম হুম তো তিনি বলেছেন এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে চিন্তা করছেন ওভাবেই হবে। এটা ছিল তার মূল কথা। তো স্বরাষ্ট্রমন্ত্রী তো তার কথাটা বলে দিয়েছেন, এখানে তিনি দায়িত্বপ্রাপ্ত, মানে তার বক্তব্য দায়িত্বশীল বক্তব্য হিসেবে আমরা ধরবো। আচ্ছা, আর একটু পরের প্রসঙ্গগুলোতে আসি। সম্প্রতি পল কাপুর, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক, তিনি সফর করে গেলেন। বিএনপির সাথে দেখা হলো, জামাতের সাথে দেখা হলো, এনসিপির সাথে বৈঠকের কথা ছিল, কিন্তু হলো না কেন? এখানে একটু কমিউনিকেশনের গ্যাপ হয়েছে। আমাদের সাথেও দেখা হওয়ার মানে একটা সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাতের কথা ছিল, আমাদের দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে তার একটা বৈঠক ছিল, কিন্তু টাইমিং এর একটা হেরফের হওয়ার কারণে আমাদের আহ্বায়ক সদস্য সচিব দুজনেই ঢাকার বাইরে অবস্থান করছিলেন এবং পরবর্তীতে আর শিডিউলটা মেলে নেয় আর কি। এটা একটা মানে কি বলবো আমি, অনাকাঙ্ক্ষিত এবং মিসকমিউনিকেশন ঘটে গেছে এখানে, এর বাইরে আর কোনো কারণ নেই। মিসকমিউনিকেশনটা কার কাছ থেকে ঘটলো? আপনাদের কাছ থেকে নাকি মানে তাদের পক্ষ থেকে? দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক, মানে তাদের দিক থেকেও আমাদের দিক থেকে। হুম। কিন্তু এগুলো তো পূর্ব নির্ধারিত থাকে, তাই নয় কি? হুট করে কি ঠিক হয়? হ্যাঁ, পূর্ব নির্ধারিত, কিন্তু এখানে একটা ওভারল্যাপিং হয়েছে। এখানে আমার ধারণা ওভারল্যাপিং হয়েছে, কিংবা আমরা হয়তো এত অনেকগুলো কর্মসূচির চাপে এটা ঠিক মানে স্কেডিউলটা আপনারা মেনটেন করা প্রায়োরিটি যায় দেন না। নাই? না না, একেবারে সেরকম না। আপনি আমার মুখ থেকে এটা বের করতে চাচ্ছেন আমি বুঝতে পারছি, মানে কিন্তু তাহলে ব্যাপারটা কি, এরকম না। মানে বিষয়টা কি, কেন হলো না? ধরেন আপনার 1 2 3টা কাজ আছে, আপনি 2 নাম্বার 3 নাম্বার কাজ করলেন, 1 নাম্বারটা করলেন, তার মানে 1 নাম্বারটা আপনার প্রায়োরিটিতে নাই। এই জন্যই বোঝার চেষ্টা করছি আসলে কেন মানে এটা হলো না, মিসকমিউনিকেশনটা কি না, হলো? এটা স্রেফ একটা মিসকমিউনিকেশনই হিসেবেই বলতে হবে, এর বাইরে আর আমার এই বিষয়ে মন্তব্য করার কিছু নাই। আচ্ছা, কিন্তু মিসকমিউনিকেশনটা কি যে সেটা আর স্পষ্ট করবেন না? হ্যাঁ, আপাতত এটুকু এটুকু পর্যন্ত থাকাটাই ভালো হবে। আচ্ছা, মানে না গেলে কি খারাপ হবে সেটাও বুঝতে চাই যে এতটুকু না পর্যন্ত না, থাকা। খারাপ হবে, খারাপ আচ্ছা। কিছু হবে না, মানে হুম। এটা একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে এবং আমরা তাদেরকে পরবর্তীতে আমাদের দিক থেকে আমরা জানিয়েছি যে এটার জন্য আমরা কি বলে, এটা একটা অনাকাঙ্ক্ষিত গ্যাপ হয়েছে এখানে। আচ্ছা, একটু এটাও আনতে চাই। সম্প্রতি দেখছি যে মানে আপনারা তো রাষ্ট্রপতির অভিশংসনের জন্যও বলেছেন যে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির অভিশংসনের জন্য, এর আগে থেকেও রাষ্ট্রপতির বিষয়ে আপত্তি ছিল এনসিপির। এখন রাষ্ট্রপতি মানে জয় বাংলা স্লোগান থেকে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন। আহ, কি মনে হয়, তিনি কি এই স্লোগান দিয়ে সামনে আসলে রাষ্ট্রপতির পদে টিকেই যাবেন? জাস্ট একটা মূল্যায়ন। এটাই তো আমাদের দেশের তথাকথিত সাংবিধানিক ধারাবাহিকতা। আমি তো আজকে এটা লিখলাম হুম। যে জয় বাংলার রাষ্ট্রপতি এখন বাংলাদেশ জিন্দাবাদের রাষ্ট্রপতি হয়ে গেছে। ঠিক আছে, সো সাংবিধানিক ধারাবাহিকতা সহ আরো যে সমস্ত মানে উদাহরণ মানে মানে আপনাদেরও তাই এখানে হয় নাই? আপনারাও নেতারাও আমার বঙ্গবন্ধু, আমার বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু এই সেই, সেখান থেকে মুজিববাদ মুর্দাবাদ হয়ে গেছেন। না, মাঝখানে মাঝখানে ইতিহাসটা আপনি বাদ দিচ্ছেন। তারা তো নিজেদেরকে মাঝখানের জনগণের ইতিহাসে পক্ষ, তারা যে বঙ্গবন্ধু জনগণের ছিলেন পক্ষ। না। না, আমি বলছি যে মাঝখানে এই যাদের কথা বললেন তারা যে মানে জনগণের পক্ষে, সেটা তারা প্রমাণ করেছেন, তারা হুম। জীবনের ঝুঁকি কিন্তু নিয়েছেন। আগে আজকে তো যদি ঠিকই গণঅভ্যুত্থান বঙ্গবন্ধু সফল না হতো, বঙ্গবন্ধু করেছিলেন। করতে পারেন অবশ্যই। আমি তখন আমি তো কিসের আমার আশায় পলিটিক্যাল করেছিলেন? পজিশন, আমার ম্যাচ না, এটা তো একটা সময় আমরা অনেকেই 2013 সালে শাহবাগে গেছি না, হুম। পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি না যে এখানে ভুলটা কোথায়। এখানে এটা তো আমরা তো আমাদের তো উপলব্ধি হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ওই ওই ক্রিটিক্যাল একটা মুহূর্তে জনগণের পক্ষে ছিলাম কিনা। এই রাষ্ট্রপতি কে ছিলেন, কিংবা তিনি কি এরকম একটা কোনো আপনার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমাদের এখানে গণহত্যা ছিলেন এবং তো, তিনি তো ইয়ে, শপথ পড়ালেন সংবিধান অনুযায়ী, তিনি তো এই দায়িত্বটা নিলেন, পালন করলেন তো, যা যা বললেন সব অধ্যাদেশ স্বাক্ষর করে না দিলেন, না, করলেন এগুলো না? তো গণঅভ্যুত্থানে পরে। হুম। এটা গণঅভ্যুত্থানে পরে। আমি বলছি যে গণঅভ্যুত্থানটা ঠেকানোর জন্য তিনি কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা আমি আপনি কি জানি? এটা আমরা কিন্তু জানি না, এবং তিনি কোনো পদক্ষেপ নেন নাই। এবং এই কারণেই তিনি তো জনাব চুপ্পু জাস্ট হচ্ছে আগেও চুপ ছিলেন, পরেও চুপ ছিলেন, এখনো মানে তিনি তো আসলে কখনোই কোনো পদক্ষেপ নেন নাই। গণঅভ্যুত্থানের আগেও নেন নাই, গণঅভ্যুত্থানের সময়ও নেন নাই, তারপরের সময়ও তিনি অবরুদ্ধ ছিলেন। খুব একটা বলার কিছু তার কখনোই ছিল না। এখনো যখন বলছেন তখন আগের কথা বলছেন যে এই সময় আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু বর্তমান সময়ে এসেও আবার বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন। তিনি না। তো এই যে কখনো কিছু এখন যে বলেন নাই। এখন যে এখন যে তিনি তিনি যখন এখন সাক্ষাৎকার দিলেন কালের কণ্ঠে, হ্যাঁ, তখন কিন্তু তিনি বললেন যে তিনি অমুক সময়ে এই গত 1.5 বছর অন্তর্বর্তী সরকারের সময় এই কথাটা বলেছেন, সরকার তার কথা রাখেনি। হুম। একটা কিছু বলেছেন তো, হুম। মানে ভেতরে একটা মেসেজ তো পাস করেছেন। তো তিনি কি এই কথাটা এই সাক্ষাৎকারের মধ্যে কোথাও বলেছেন যে আমি গণহত্যা বন্ধের জন্য প্রধানমন্ত্রীকে এই নির্দেশনা দিয়েছিলাম বা এই কথাটা বলেছিলাম? বলেন নাই। কাজেই তিনি তো আসলে কমপ্লিসিট, এই ক্রাইমের কমপ্লিসিট। এবং বিএনপির এখানে আপনার হঠকারী রাজনীতিটা হচ্ছে এই যে তারা এরকম একজন প্রমাণিত দুর্নীতিবাজ। আপনি আওয়ামী লীগ শুধু এটা তো বিষয় না, আপনি একটা রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে আছেন এবং আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, আপনার দ্বৈত নাগরিকত্ব আছে, এগুলো তো বিএনপি একসময় আওয়ামী লীগ আমলে
কম্পাইল করে জাতির সামনে হাজির করেছিল। পাশাপাশি ন্যূনতম আত্মমর্যাদার পরিচয় এখানে বিএনপি দেওয়া উচিত ছিল, যে তারেক রহমান সাহেব আমাদের যিনি এখন প্রধানমন্ত্রী, তাকে চুপ্পু কি ভাষায় সম্বোধন করেছিলেন এটা আমি উচ্চারণ করতে চাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি বলেছেন অবৈধ সামরিক শাসক। বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, যে ভুয়া মামলায় মানে নাজেহাল করার পেছনে যারা ছিলেন তার মধ্যে অন্যতম কারিগর হচ্ছেন এই চুপ্পু। এবং তিনি নানাভাবে শপথ লঙ্ঘন করেছেন, তার সাংবিধানিক পদের অপব্যবহার করেছেন, মানে তাকে এটা অনেক এটা কি আগে এই সরিয়ে বার্তা দেওয়া দিচ্ছেন, উচিত মানে ছিল। আপনি নেগেটিভ জায়গাগুলো তুলে ধরছেন যে হ্যাঁ এগুলোর একটা বাস্তবতা আছে, আবার এই বার্তাও কি এর মাধ্যমে দেওয়া যায় কিনা যে তিনি আসলে প্রতিশোধের রাজনীতি করছেন না, সংবিধানের যে ধারাবাহিকতা যেটির কথা বলেন তারা, যে সেই ধারাবাহিকতাটাই তারা আসলে রক্ষা করছেন, প্রতিশোধ পরায়ণতার বিষয়টা তাদের মধ্যে নাই। কে সাংবিধানিক প্রতিশোধ প্রণয়ন হবে কেন? আপনি যদি একটা লোক যদি সাংবিধানিক একটা পদে থেকে সংবিধানকে জনগণকে গণহত্যা করতে হবে, এটা কি আমাদের সংবিধানের মানে এটা ঠেকানোটাই তো আপনার সাংবিধানিক দায়িত্ব। জনগণকে প্রোটেক্ট করে আপনার সাংবিধানিক দায়িত্ব, আপনি সেটা করেন নাই। ফলে তাকে যদি এই কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, অ্যাটলিস্ট তাকে অপসারণ করা হয় তার পদ থেকে, এটা কেন প্রতিশোধ হবে? এটা তো প্রতিশোধ হবে না। কিন্তু বিএনপি এখানে যে সাংবিধানিক ধারাবাহিকতা, ধরেন আপনি যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলতেছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি যে তিনি যে সংসদ ভেঙে দিলেন এই অন্তর্বর্তী সরকার মানে গণঅভ্যুত্থানের পরে, এই সংসদ ভেঙে দেওয়ার যে ক্লজটা আমাদের সংবিধানে আছে, সেখানে বলা আছে যে আপনার প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ লাগবে। যদি প্রধানমন্ত্রী লিখিত হয় বলেন যে আপনি সংসদ ভেঙে দেন, তিনি সে অনুযায়ী করতে পারবেন, এরকম কোনো পরামর্শ থেকে আমরা জানি। না, তাহলে তিনি তো এই যে সংসদটা ভেঙে দিলেন, এখানে তো তিনি একটা কোট আনকোট অসাংবিধানিক কাজ করেছেন। কিংবা তিনি যে 1066 দিনে সরকার গঠন করতে বললেন, তাই না? এটা তো প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়া করা যায় না, কিন্তু প্রধানমন্ত্রী নিজেই পালিয়ে গেছেন। ফলে তিনি নিজেও কিন্তু পুরোপুরি সংবিধানের ভেতর থাকতে পারেন নাই, থাকার কোনো সুযোগ ছিল না। না তাহলে আপনি কেন মানে সাংবিধানিক ধারাবাহিকতা? প্রধানমন্ত্রীর পরামর্শ করবে, তার যাবতীয় কাজই করতে হবে, দুটো কাজ ছাড়া, সেই সেটা প্রধানমন্ত্রী নিয়োগ আর মানে এই দুটো